সবাই দেখতে পাচ্ছেন? জি, ঠিক আছে। তো লেসন 2 স্টার্টিং দ্য প্রজেক্ট। সো এখানে সবচেয়ে বেশি বেশি টপিক আর কি 9টা টপিক আছে। 9টা টপিক আছে এখানে আসলে মোটামুটি পিএম রকের ফুলটাই কভার করা হয়েছে। পিএম রক 6th এডিশন যদি বলেন, 7 এডিশন যদি 7 এডিশনও এখানে কভার করা হয়েছে। আসলে 7 এডিশনে যে পারফরম্যান্স ডোমেইন, 7 এডিশনে তো নলেজ এরিয়া নাই, 7 এডিশনে আছে পারফরম্যান্স ডোমেইনস। জি, এখানে যেমন 10টা নলেজ এরিয়া, 7 এডিশনে আছে 8টা পারফরম্যান্স ডোমেইন। 8টার মধ্যে আসলে 10টা নলেজ এরিয়া কভার করা হয়েছে। নলেজ এরিয়া শব্দটা এবার একটা ইউজ করা হয় নাই। নলেজ এরিয়াটা থেকে পিএমএ একটু বের হয়ে আসছে। এবং পার্থক্য নলেজ এরিয়া এবং পারফরম্যান্স ডোমেইনের মধ্যে মেইন পার্থক্যটা একটু শুনে রাখেন। মেইন পার্থক্য হচ্ছে আগে নলেজ এরিয়া যেটা ছিল, যেমন স্কোপ, শিডিউল, বাজেট, কোয়ালিটি, সবগুলো টার্গেট ছিল আসলে আউটপুট ওরিয়েন্টেড, আউটপুট ফোকাস। যে আমি স্কোপ থেকে কি আউটপুট তৈরি করবো, শিডিউল থেকে কি আউটপুট তৈরি করবো। প্রতিটা স্কোপের মধ্যে এরকম অনেকগুলো প্রসেস আছে, আমরা পড়বো এগুলো সবই। 6টা প্রসেস আছে স্কোপে, 6টা প্রসেস আছে আবার শিডিউলে। প্রতিটা প্রসেসের টার্গেট ছিল আউটপুট তৈরি করা। আপনারা আমরা শুরু থেকে বলতেছিলাম প্রজেক্ট কিন্তু শুধু আউটপুট তৈরি করার জন্য না, মেইন হচ্ছে আউটকাম, তাই না? জি, ভালো। আউটপুটটাকে ইউজ করে আমরা কিভাবে চেঞ্জটা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা হচ্ছে মেইন ফোকাস। আউটকাম এবং ইম্প্যাক্ট কিংবা বেনিফিট, ভ্যালু। আর আমরা এখানে জেনারিক ভাবে ভ্যালু বলি আমরা। তো পারফরম্যান্স ডোমেইনের টার্গেট হচ্ছে আউটকাম ফোকাস, আউটপুট ফোকাস না। পারফরম্যান্স ডোমেইন হচ্ছে আউটকাম ফোকাস। এবং নলেজ এরিয়া হচ্ছে প্রেসক্রিপটিভ, একদম বলা আছে এটার পরে তাই স্টেপ করবেন। কিন্তু পারফরম্যান্স ডোমেইনে যদি 6-7 এডিশন আপনারা কেউ পড়ে থাকেন, খুবই সহজ এখন। ওখানে আছে আসলে এরকম স্টেপস নাই, আপনি ইচ্ছা মতো যেভাবে পারেন চান সেভাবে করতে পারেন নাকি, নট প্রেসক্রিপটিভ। এই দুইটা কিন্তু মেইন পার্থক্য। নলেজ এরিয়া হচ্ছে আউটপুট ফোকাস আর আমাদের পারফরম্যান্স ডোমেইন হচ্ছে আউটকাম ফোকাস। আর নলেজ এরিয়া হচ্ছে প্রেসক্রিপটিভ, স্টেপস গুলো একটার পর একটা করতে হবে। স্টেপস বলতে আমি প্রসেস বলতেছি। আর পারফরম্যান্স ডোমেইনে আসলে এইভাবে কোনো একদম প্রেসক্রাইব কোনো প্রসেস বলা নেই, জাস্ট খুবই জেনারিক ভাবে স্টেপস গুলো বলা আছে, আপনি ইচ্ছা মতো এটা করবেন। কিন্তু আপনার যদি জানতে ইচ্ছা করে যে একটা স্টেপ বা একটা প্রসেস কিভাবে ডিটেইল করতে হয়, তার জন্য আপনাকে পিএম বক্স 6th এডিশন এখনো দেখতে বলেছে। এরকম না যে 6th এডিশন দেখতে পারবেন ডিটেইলটার জন্য। ওকে, দেখেন আমরা এই টপিকটা কিন্তু অলরেডি কভার করেছি। হ্যাঁ, ডিটারমাইন অ্যাপ্রোপ্রিয়েট প্রজেক্ট মেথোডোলজি, যেখানে আসলে আমরা পড়েছি। এখানে দেখবেন যেখানে আছে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 মনে আছে? চ্যাপ্টার 3 কি ছিল? ডেফিনেশন, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, অ্যাজাইল, হাইব্রিড পড়েছি না আমরা? আমি কে দিয়ে দেখাচ্ছি। সেই পুরো টপিকটা এখানে কভার করা আছে। সো ওইটা আমি আর রিপিট করব না, ওটা ওখানে আছে, আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন আর কি। আমি শুরু করব আজকে এটা 3টা দিয়ে শুরু করব আসলে। এই যে 3টা, স্কোপ, শিডিউল এবং বাজেট। বাজেট এন্ড রিসোর্স। রিসোর্স ছাড়া আসলে বাজেট করা যায় না, দুইটা একটার সাথে একটা কানেক্টেড। এই 4টা টপিক আসলে মেইন টপিক। একদম প্রজেক্ট ম্যানেজমেন্টের ফান্ডামেন্টাল বলতে এই 4টা আসলে আমরা বুঝি। তো এই 4টাকেই, এই 4টার মধ্যে প্রথম যে 3টা দেখতে পাচ্ছি আমরা, এই 3টাকে একটা নাম আছে, তাই না? এই 3টার নাম হচ্ছে আয়রন ট্রায়াঙ্গেল। যারা আগে পড়েছেন বা আগে জানেন প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে, আয়রন ট্রায়াঙ্গেল বলে এই 3টাকে। এই যে ট্রায়াঙ্গেলের 3টা আর্মের মধ্যে লেখা হয় স্কোপ, শিডিউল অথবা টাইম, আর এখানে হচ্ছে বাজেট অথবা কস্ট। এই 3টা এই জন্য আয়রন ট্রায়াঙ্গেল বলা হয়, বা এটাকে অন্য একটা টার্মও বলা হয় ট্রিপল কনস্ট্রেইন্ট। কারণ হচ্ছে এখানে একটা যদি আপনি চেঞ্জ করেন, এর ইমিডিয়েট ইম্প্যাক্ট দুইটার মধ্যে পড়বেই। যদি স্কোপ বাড়ান তাহলে কি হবে? ত্রিভুজে যদি এই বাহুটা বাড়ায় দেন তাহলে কি হবে? বাকি সবগুলোতে কিন্তু ইম্প্যাক্ট পড়ে যাবে, হয় বাজেট বাড়বে বা শিডিউল বাড়বে, কিছু একটা হবে আর কি, কিংবা দুইটাই বাড়বে। অনেকে এর মাঝখানে আবার কোয়ালিটি ইউজ করে, এরিয়াটা হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ, এই 4টাই আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট একদম বেসিক। যখনই আমরা প্রজেক্ট নিয়ে কথা বলি তখন এই 4টা আমাদের নিয়ে কাজ করতেই হবে। প্রজেক্টের স্কোপ কি? স্কোপ মানে হোয়াট অফ দ্য প্রজেক্ট। আমি বলেছিলাম আপনাদের যখন ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে বোধহয় পড়িয়েছিলাম নলেজ এরিয়া গুলো।
তখন আমরা বলেছিলাম স্কোপ মানে হোয়াট অফ দ্য প্রজেক্ট, আমরা প্রজেক্ট করতে যাচ্ছি, হ্যাঁ, আমাদের আউটপুটটা কি হবে সেটা আমাদের মেইন হচ্ছে স্কোপ। বাট হোয়াট জানার পরে আসলে আমাদের জানতে হয় এই হোয়াটটা ডেলিভারি দেওয়ার জন্য কি পরিমাণ সময় লাগবে আমাদের, সেটাকে আমরা বলি প্রজেক্টের শিডিউল। এই শিডিউলের মধ্যে এই স্কোপ ডেলিভারি দিতে আমাদের কত টাকা লাগবে সেটা হচ্ছে আমাদের বাজেট। ঠিক আছে, আর যদি কোয়ালিটি না দেই তাহলে যে ডেলিভারেবল বা আউটপুট তৈরি করতেছে আমরা সেটা আসলে সাস্টেনেবল প্রোডাক্ট তৈরি হবে না। সেই জন্য কোয়ালিটি এনশিওর করতে হবে, এবং কোয়ালিটির উপরে আসলে টাইমেও কিন্তু চেঞ্জ হবে, তাই না? আপনি যদি বেশি কোয়ালিটি দিতে চান তাহলে সময় বেশি লাগবে না? জি তার জন্য অন্যরকম রিসোর্স লাগবে এবং কষ্ট কিন্তু বেড়ে যাবে, কষ্ট বেশি লাগবে, কষ্ট রাইট, কষ্ট বেশি লাগবে, বাজেটও বেশি লাগবে। এই চারটা কিন্তু একদম মানে কানেক্টেড আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই চারটা আমরা কভার করব আজকে। আমি আপনাদের আসলে আমরা একটু পড়াবো যাতে আসলে আমরা অন্তত তিনটা একসাথে কভার করতে পারি আর কি। পরে আমি ডিটেল পড়বো, কিন্তু কনসেপ্ট গুলো আমরা আজকে নেবো আর কি। খায়রুল হাত তুলেছেন। ভাইয়া ওই ট্রায়াঙ্গেলটার নাম বলেছিলেন আয়রন ট্রায়াঙ্গেল, রাইট? হ্যাঁ, আরেকটা নাম বলেছিলেন, এটা অল্টারনেট একটা নেম বলেছিলেন, ট্রিপল কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট আছে না? ট্রিপল কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট জি সীমাবদ্ধতা আর কি, কনস্ট্রেন্ট। জি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা হলো। তারপরে দেখেন তাহলে এই চারটা টপিক আসলে আমাদের মেইন কোর। এরপরে বাকি যে চারটা আছে, একটা হচ্ছে প্রকিউরমেন্ট, একটা হচ্ছে প্রজেক্ট গভর্নেন্স, আর প্রজেক্টে আমরা যে ক্লোজ করব সেই ক্লোজেরও প্ল্যানিং করতে বলা হয়েছে আর কি। এই স্টার্টিং দ্য প্রজেক্ট আসলে পুরাটাই হচ্ছে প্ল্যানিং নিয়ে, প্রজেক্টের প্ল্যানিং নিয়ে, পুরা লেসনটাই প্রজেক্টের প্ল্যানিং নিয়ে। এবং প্রজেক্টে আমরা স্কোপ, শিডিউল, রিসোর্স, কোয়ালিটি, তারপর প্রকিউরমেন্ট, গভর্নেন্স, প্রজেক্ট কিভাবে ক্লোজ করব, তারপর প্রজেক্টের রিস্ক, কমিউনিকেশন, এই দুইটা শুধু এখানে নাই, এই দুইটা লেসন 3 তে আছে। সবগুলোর প্ল্যানিংটা আমরা এখানে তৈরি করতেছি। দিস ইজ দ্য প্ল্যানিং স্টেজ, স্টার্টিং দ্য প্রজেক্ট। তারপর লেসনটার নাম হচ্ছে ডুইং দ্য ওয়ার্ক। তারপর আমরা এক্সিকিউশন নিয়ে আলোচনা করব। সো কারো কি মনে আছে যে আমাদের এই যে আমরা ম্যাট্রিক্সটা দেখেছিলাম পিএফ বক্স 6 সেশনে, এই প্ল্যানিং এ কয়টা প্রসেস ছিল? প্ল্যানিং এর দুইটা, পুরো প্ল্যানিং প্রসেস সরি গ্রুপে সরি সরি কয়টা প্রসেস ছিল? পুরো প্ল্যানিং 20টা সম্ভবত। 24। হ্যাঁ 24 প্রসেস ছিল। এবং দেখেন এই যে 10টা নলেজ এরিয়া কি এখানে পাওয়া যাচ্ছে? এই যে এটা হচ্ছে স্কোপ, এটা হচ্ছে শিডিউল, এটা হচ্ছে বাজেট, এটা হচ্ছে রিসোর্স। জি কোয়ালিটি দেখেন অলরেডি 5টা দেখতে পাচ্ছি আমরা। প্রকিউরমেন্ট 6টা। এটা তারপরে ইন্টিগ্রেট প্ল্যানিং অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, তার মানে 7টা। আর স্টেক হোল্ডার তো অলরেডি পড়েছি আমরা, তাই না? বিল্ড এ টিম বা পুরো লেসনটাই কিন্তু স্টেক হোল্ডার নিয়েছিল আগের লেসনটা। জি আর কি থাকলো তাহলে? 8 হলো স্টেক হোল্ডার সহ, আর 2টা থাকলো রিস্ক এবং কমিউনিকেশন। সেটা আসলে লেসন 3 তে আছে। ঠিক আছে, সেই 2টা এখানে নিয়ে আসলে বেটার হতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এত বেশি টপিক, এটা কভার করতে আসলে মেইন সময় কেটে যাবে আমাদের পুরো কোর্সের। দ্যাটস ওয়াই মোস্ট প্রবাবলি একটু কমায় ওখানে দিয়েছে, কিন্তু ওই 2টা আমিও আসলে সব লাস্টে এখানে পড়াবো আপনাদেরকে এই টপিকটা। জি তার আগে আমি আসলে লেসন 3 থেকে আরো কয়েকটা টপিক পড়াবো, পরে লাস্টে আমি এই টপিকটা পড়াবো আপনাকে, যাতে আমার পুরো প্ল্যানিংটা কভার হয়। ঠিক আছে। ওকে, অলরাইট, চলেন আমরা কিভাবে শুরু করতে পারি। আমি একটু হোয়াইট বোর্ডে আসি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পিএমপি এক্সামে কিন্তু আমরা তো একটা কথা বলি না যে ডেটা জি থেকে কি পাই আমরা? ডেটার উপর বেস করে আমরা ইনফরমেশন তৈরি করি, তাই না? ইনফরমেশন অ্যানালাইসিস করি, তার থেকে আমরা নলেজ পাই, তাই না? নলেজ পাই। এর উপরে যেটা আছে সেটা আমরা কি বলি? উইজডম বলি। উইজডম, জ্ঞান। হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স, নলেজ সব মিলে আসলে উইজডম। তো পিএমপি এক্সাম একটু মনে রাখতে হবে, পিএমপি এক্সাম কিন্তু নর্মাল এক্সামের মতো না। পিএমপি এক্সাম আসলে নলেজ, ইনফরমেশন, ডেটার উপরে খুব একটা কোশ্চেন আসে না। ঠিক আছে,
মানে আমরা যে এত পড়তেছি পরে পরে মনে হয় যে পড়াটাই বৃথা, কারণ এখান থেকে কোনো কিছু হবে না। কারণ কি প্রশ্নটা হবে উইজডমের উপরে আসলে জি জি আপনার ইনফরমেশন এবং নলেজ আপনাকে হেল্প করবে উইজডমটাকে ঠিকমতো অ্যাপ্লাই করার জন্য, নলেজটাকে ঠিকমতো অ্যাপ্লাই করার জন্য। না থাকলে হবে না, সেই জন্য আমরা পড়তেছি। কিন্তু ডাইরেক্টলি ইনফরমেশন বা নলেজ কিংবা ডেটার উপরে কোনো প্রশ্ন পাবেন না পরীক্ষায়। তো প্রতিটা প্রশ্ন যখন আপনার পরীক্ষা আসবে, দুইটা ট্রিক্স মনে রাখতে হবে। একটা হচ্ছে যে আপনাকে উইজডম অ্যাপ্লাই করতে হবে। কিসের উইজডম? সব প্রশ্নে কিন্তু আপনাকে সম্বোধন করা হবে ইউ আর দ্য প্রজেক্ট ম্যানেজার কিংবা ইউ আর দ্য স্কাম মাস্টার কিংবা প্রজেক্ট লিডার, এবং প্রজেক্টে এই ধরনের সিচুয়েশন চলতেছে। এই অবস্থায় অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হোয়াট শ্যাল ইউ ডু, কিংবা হোয়াট শ্যাল ইউ ডু ফার্স্ট, বা হোয়াট শুড বি দ্য বেস্ট অপশন ফর ইউ। সো প্রতিটা প্রশ্ন কিন্তু ডিসিশন মেক করার প্রশ্ন, এবং আপনাকে এই ডিসিশন মেকটা করতে হবে উইজডম অ্যাপ্লাই করে, যে এই সিনারিওতে এই কেসে সবচেয়ে বেস্ট, এই যে আমরা যে পড়াশোনা করেছি ইনফরমেশন নলেজ, সেটা অ্যাপ্লাই করে কোন ডিসিশনটা সবচেয়ে বেস্ট হবে এই সিচুয়েশনে, এটা হচ্ছে আনসার। সবাই বুঝতে পেরেছি? এটা একটা ট্রিক্স। একটা ট্রিক্স হচ্ছে সার্ভেন্ট লিডার। যদি অ্যাজাইলের প্রশ্ন পান তখন আপনার মাইন্ডসেটটা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজার থেকে বের হয়ে এসে চলে যেতে হবে সার্ভেন্ট লিডারশিপ। দেখেন আপনি মেইন ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে, নট দ্য মেইন ডিসিশন মেকার। ডিসিশন সবই মেক করবে টিম। আচ্ছা দেখেন আমরা ঘন্টা বাজে বন্ধ। পূজা হচ্ছে নাকি কোথাও? আমাদের আমাদের আমার বাসায় নিচতলায়, চারতলায় এবং তিনতলায় দুইটা আসলে ইয়ার ফ্যামিলি থাকেন। ওনারা এই আমাদের কোভিডে যেমন আমাদের নামাজ কালাম বেড়ে গেছে, পূজাও বেড়ে গেছে সবার। আগে খুব একটা সাউন্ড পেতাম না, এখন থেকে প্রচুর, তারাও প্রচুর দেখে আমল করে আর কি। হ্যাঁ পুরা ফ্যামিলি আমার মনে হয় কোভিড এর কারণে বাড়ছে, আগে খেয়াল করতাম না কিন্তু এখন দেখছি যে বেড়ে গেছে সবার। আগে তুমি সময় দিতে পারো না এই আশেপাশে কে কি করছে, এখন তোমার অলস টাইম, এখন খোঁজ খবর নেওয়া কি। সরি। হ্যাঁ হ্যাঁ ওকে, স্কোপ, শিডিউল এবং আমরা কস্ট বলতেছি তাই না, কস্ট অথবা বাজেট। কষ্ট অথবা বাজেট। তাহলে দেখেন আমরা স্কোপ নিয়ে আলোচনা করব। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে আসলে আলোচনাগুলো করব। আমি আগে কনসেপ্টটা আলোচনা করি। তাহলে স্কোপ হচ্ছে যে আমরা কি করতে চাই। তো স্কোপটা তৈরি করার জন্য আমরা অ্যাজাইলে পড়েছি, স্কোপ তৈরি করার জন্য কি কোন আর্টিফ্যাক্টস ইউজ করে স্কোপ তৈরি করার জন্য? রিকোয়ারমেন্ট বা স্কোপ, হোয়াট প্রজেক্ট চার্টার না? না, প্রোডাক্ট ব্যাকলগ। হ্যাঁ, যত প্রজেক্টের স্কোপ আছে, রিকোয়ারমেন্ট আছে, সবকিছু যাবে কোথায়? প্রোডাক্ট ব্যাকলগ আইটেম হিসেবে, তাই না? প্রোডাক্ট ব্যাকলগে সবই থাকে। এই একটাই সিঙ্গেল কিন্তু আর্টিফ্যাক্টস অ্যাজাইলে, ঠিক আছে? এটা কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়বো, স্কোপ চ্যাপ্টারে দেখবেন শেষের দিকে আমরা অ্যাজাইলে জিনিসগুলো আলোচনা করব। যদি আমরা অলরেডি আলোচনা করেছি ফলে আপনাদের সব জানা আছে। এখানে কিন্তু একটা সিঙ্গেল আর্টিফ্যাক্টস আমরা ইউজ করি, সেটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। পুরো প্রজেক্টের রিকোয়ারমেন্ট কি, স্কোপ কি, সবকিছু কিন্তু হোয়াটটাই থাকে হচ্ছে পিবিআই প্রোডাক্ট ব্যাকলগে, তাই না? হোয়াট। এবং সেটা থেকে আমরা যখন ভেঙে ভেঙে কাজ করি তখন আমরা ইটারেশন ব্যাকলগে নিয়ে আসি, প্রতিটা ইটারেশনের শুরুতে, তাই না? হ্যাঁ, ইটারেশন ব্যাকলগে নিয়ে আসি। তার মানে একই আর্টিফ্যাক্টস, এটা হচ্ছে ওটার একটা শর্টার ভার্সন আর কি। সো এটাই কিন্তু পুরো স্কোপ হিসাবে অ্যাজাইল ইউজ হয়। ট্রেডিশনাল প্রজেক্টে কি করা হয় দেখেন, সেটা আমরা এখানে যে আমরা এই লেসনের বেশিরভাগ টপিকে হচ্ছে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে করা হয় সেটাকে নিয়ে কিন্তু আলোচনা, তার সাথে সাথে আমরা অ্যাজাইল নিয়ে আলোচনা করব। সো ওটা আমাদের শেখা দরকার। এখন দেখেন স্কোপ যদি আমরা ট্রেডিশনাল প্রজেক্টে বের করতে চাই, এটা কিন্তু এরকম না যে ট্রেডিশনাল প্রজেক্টে এইভাবে করা হয়, অ্যাজাইলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। প্রথম যেটা কাজ আমাদের স্কোপটাকে আইডেন্টিফাই করার জন্য, প্রথম কাজ আমরা যেটা করি সেটা হচ্ছে কালেক্ট রিকোয়ারমেন্টস। অনেকগুলো মানে স্টেপ বলা হয়েছে আর কি, এগুলোকে আসলে পিএম বক্স 6 সেশনে বলা হয় প্রসেস। সো স্কোপে কয়েকটা প্রসেস, কিংবা আমি খুব সিম্পলিসিটির জন্য বলতেছি কয়েকটা স্টেপস ফলো করতে হয়। প্রথম হচ্ছে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে। তো রিকোয়ারমেন্ট কোথা থেকে কালেক্ট করবো আমরা? প্রজেক্টে আমরা কি করতে চাই জানতে হবে না রিকোয়ারমেন্টটা?
ইউজারের কাছ থেকে মানে স্টেক হোল্ডারদের কাছ থেকে। মেইন কে Stakeholder মেইন কাছ থেকে। স্টেক হোল্ডার, তাই না? স্টেক হোল্ডার। তাহলে স্টেক হোল্ডারদের ইনফরমেশন কোথায় রেখেছি আমরা? প্রোডাক্ট ব্যাকলগে রেখেছি না? চার্টার বলতো ইয়েটা কি বলে স্টেক হোল্ডার matrix এর মধ্যে। স্টেক হোল্ডার এটা কোথায় রাখছি আমরা? স্টেক হোল্ডার ম্যাট্রিক্স না? স্টেক হোল্ডার স্টেক হোল্ডার রেজিস্টার রেজিস্টার আচ্ছা রেজিস্টার। রেজিস্টার বলেছিলাম যেটা আমরা পড়েছি হ্যাঁ রেজিস্টার স্টেক হোল্ডার রেজিস্টার। করেছিলাম। হ্যাঁ হুম, ওই যে দেখেন ওই জিনিসগুলো একটু কিন্তু ইয়ে আছে, সিকোয়েন্স আছে। আমরা স্টেক হোল্ডার রেজিস্টারে কিন্তু সব স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করেছিলাম, অ্যাসেস করেছিলাম। Right. তারাই হচ্ছে আমাদের মেইন সোর্স, হুম। যেখান থেকে আমরা রিকোয়ারমেন্ট পাবো। এছাড়া আর কি কি সোর্স আছে রিকোয়ারমেন্ট জানার জন্য? হুম। বলেন তো। আমাদের জানা, আমরা আমাদের প্রজেক্ট এক্সপেরিয়েন্স থেকে বলেন। এছাড়া কোথা থেকে আমরা রিকোয়ারমেন্ট পাই যে কি চাচ্ছে কাস্টমার? বিভিন্ন Work ডকুমেন্টস order? আছে না? হ্যাঁ, ডকুমেন্ট। স্কোপ ম্যানেজমেন্ট থেকে। ডকুমেন্ট, তারপর ওয়ার্ক Survey অর্ডার করতে পারি। কিংবা কন্ট্রাক্ট, তাই না? হ্যাঁ, ওয়ার্ক অর্ডার কন্ট্রাক্ট। সার্ভে সার্ভে থেকে পাই, সার্ভে feasibility করতে study পারি। থেকে পাই, নিডস অ্যাসেসমেন্ট এসব থেকে পাই, তাই না? ডকুমেন্ট ঠিক আছে। জি 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 তো বিভিন্ন এই সোর্সগুলো কিন্তু আমরা ইউজ করি, সবসময় ইউজ করি। এখন কালেক্ট রিকোয়ারমেন্টস থেকে কিন্তু অনেকগুলো, এগুলো হচ্ছে সোর্স, কোন থেকে আমি তারপরে যে পাবো। প্রজেক্টের বিজনেস কেস গুলো যেগুলো হয় আমরা যে হ্যাঁ, বিজনেস কেস আছে, ফিজিবিলিটি স্টাডি আছে, নিডস অ্যাসেসমেন্ট আছে, সবকিছু থেকে কিন্তু আমরা পাই রিকোয়ারমেন্ট গুলো। ঠিক আছে, বিজনেস কেস বিসিস যেটা বললাম। তো এবং এই রিকোয়ারমেন্ট গুলোকে আমরা বিভিন্ন ওয়েতে কালেক্ট করি, গ্যাদার করি। তার কিন্তু অনেকগুলো টেকনিক আমরা কিন্তু ইউজ করি। সবচেয়ে সিম্পল টেকনিক আমার মনে হয় এখানে সবাই ইউজ করেছি, সেটা হচ্ছে ইন্টারভিউ নেওয়া। কাস্টমারের সাথে আমরা কথা বলি না, সেটা আমরা হয়তো ফর্মাল ইন্টারভিউ বলি নাই, কিন্তু আমরা যে মিটিং করতেছি, মিটিং করা, ইন্টারভিউ নেওয়া, তারপরে ফ্যাসিলিটেটর ওয়ার্কশপ করা, ফোকাস গ্রুপ মিটিং করা, তারপর হচ্ছে প্রোটোটাইপ ইউজ করা, সবাই এগুলো করেছি। প্রায় সব জায়গায় ইউজ করা হয় এসব। তো এই সমস্ত বিভিন্ন টেকনিক ইউজ করে আমরা কিন্তু রিকোয়ারমেন্ট গুলোকে ড্র আউট করি। হ্যাঁ, সেটাকে বলা হয়, সেই টার্মটাকে বলা হয় এলিসিটেশন। এলিসিটেশন। কালেক্ট রিকোয়ারমেন্ট শব্দটাকে আরো যদি একটু ভালো মতো বলি, সেটা হচ্ছে এলিসিটেশন রিকোয়ারমেন্টস। কিংবা এলিসিট মানে কি? এলিসিট মানে হচ্ছে রিকোয়ারমেন্টকে মানে টেনে বের করে নিয়ে আসা, হ্যাঁ, ড্রাগ আউট করে নিয়ে আসা, যা কি রিকোয়ারমেন্টটা কাস্টমার চাচ্ছে। আমরা অনেকগুলো এলিসিটেশন টেকনিক বলবো, যেটাকে আসলে পিএমবকে বলা হয়েছে রিকোয়ারমেন্ট কালেকশন টেকনিক, সেটা আমরা দেখব। সো এটা করার পরে ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কি করি, সব রিকোয়ারমেন্ট গুলোকে একটা ডকুমেন্টে লিখি। সেই ডকুমেন্টের নাম হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। ট্রেডিশনাল প্রজেক্টের কথা বলতেছি। আর এমনিতে অ্যাজেল আমরা একটু আগে বললাম, শুধুই প্রোডাক্ট ব্যাকলগ এবং ইটারেশন ব্যাকলগ, এছাড়া কিছু নাই। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। এরপরে কি করা হয়, এটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথম স্টেপ বলবো না আমি, 2 নম্বর স্টেপ বলবো, 1 নম্বরটা আমি বলি নাই, পরে আসতেছি। 3 নম্বর স্টেপ হচ্ছে ডিফাইন স্কোপ। এটা আসলে মেইন। এই যে আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করলাম, কালেক্ট করার পরে ওই রিকোয়ারমেন্টকে ডেলিভারি দেওয়ার জন্য আমাদের কি কি কাজ করতে হবে, রিকোয়ারমেন্ট একদিকে, আর কি কি কাজ করলে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল হবে, সেটিকে আমরা বলতেছি প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট। এটাকে আমরা বলি স্কোপ স্টেটমেন্ট, যেখানে আসলে কি থাকে, মেইনলি এসওডব্লিউটা থাকে, স্কোপ অফ ওয়ার্ক। কাস্টমার কি চাইছে সেটা ডেলিভারি দেওয়ার জন্য আমরা কি কি কাজ করব। এই দুটোর পার্থক্য কি আমরা বুঝতেছি? ধরেন কাস্টমার, আমরা ধরেন একটা বাড়ি বানানোর জন্য একটা রিয়েল এস্টেট কোম্পানি, কাস্টমার 5 তলা বাড়ি বানাতে চায়। তাহলে কাস্টমার বাড়ি বানানোর জন্য যা যা চাবে, যে আমি 5 তলা বিল্ডিং চাই, আমার নিচতলাটা গ্যারেজ হবে, উপরতলাটা হ্যাঙ্গিং প্লেস হবে, প্রতিটা ফ্লোরে আমার এত স্কয়ার ফিট হবে, এতগুলো রুম থাকবে, ড্রয়িং রুম থাকবে, টয়লেট এতটা থাকবে। এগুলো কি? স্কোপ এগুলো খালি হচ্ছে রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্ট। কাস্টমার এটা চাচ্ছে আমার কাছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলি আসলে, দেখেন একে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে প্রোডাক্ট স্কোপ বা প্রোডাক্ট রিকোয়ারমেন্ট, বা সিম্পলি আমরা বলতে পারি রিকোয়ারমেন্ট এটা।
আমি একটু এইভাবে বলি যে রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, যেটা কাস্টমার চাচ্ছে। এখন আমরা রিয়েল এস্টেট কোম্পানি, কাস্টমার চাইলো, তাহলে এখন আমরা কি করব? আমরা কি স্ট্রাকচার ডিজাইন করব না? জি হুম, আর্কিটেকচার ডিজাইন করব। কাস্টমার কি চাইছে যে স্ট্রাকচার ডিজাইন করব? আমি বলছি রিকোয়ারমেন্টে না না কিন্তু বয় না, কাস্টমার তো টেকনিক্যাল গাই না, সে জি না কি চায়? সে শুধু প্রোডাক্টটা চেয়েছে। একটা চেয়েছে, সে রিকোয়ারমেন্ট গুলো বলছে তার নিজের ভাষায়। হুম, এই যে নিজের ভাষায় বলে, এই জন্য কিন্তু অ্যাজাইল টিম ওটাকে ইউজার স্টোরি বলে। ইউজারের সেটাই। গল্পটা শুনে আমরা তারপরে ওটাকে দেবো, এই জন্য ওরা শব্দটা পিক করেছে আর কি। সো এই রিকোয়ারমেন্টটা যে আমরা শুনলাম, তারপরে ওই রিকোয়ারমেন্টটা ডেলিভারি দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, হ্যাঁ, এটাকে বলা হয় প্রোডাক্ট রিকোয়ারমেন্ট। যদি আমি আরেকটু টেকনিক্যালি যাই, এটা হচ্ছে প্রোডাক্ট রিকোয়ারমেন্টস। কাস্টমার যে প্রোডাক্টটা চাচ্ছে তার রিকোয়ারমেন্টটা কি, আর সেইটা ডেলিভারি দেওয়ার জন্য আমরা যে কাজগুলো করি সেটাকে বলা হয় প্রজেক্ট রিকোয়ারমেন্টস। যেমন আমি স্ট্রাকচার ডিজাইন করব, আমি আর্কিটেকচার ডিজাইন করব, আমি ফাউন্ডেশন করব, ফাইলিং করব, ছাদ ঢালাই দেবো, এটা কি প্রজেক্ট প্রজেক্ট রিকোয়ারমেন্ট। প্রজেক্ট রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এই প্রোডাক্ট রিকোয়ারমেন্টকে আমরা, হ্যাঁ, একটু সুন্দরভাবে বলি হচ্ছে প্রোডাক্ট স্কোপ। রিকোয়ারমেন্টটা তো কাস্টমার বলবে বিভিন্ন ভাবে, সেটাকে আমাদেরকে কাজের উপযোগী করে প্রোডাক্ট স্কোপ হিসেবে তৈরি করতে হবে, এবং সেই প্রোডাক্ট স্কোপটা ডেলিভারি দেওয়ার জন্য আমরা যে কাজটা করি সেটাকে বলা হয় প্রজেক্ট স্কোপ। আমরা কি কি কাজ করব, এই দুইটা মিলেই কিন্তু ফাইনাল প্রজেক্টের আউটপুট তৈরি হবে, প্রোডাক্ট স্কোপ প্লাস প্রজেক্ট স্কোপ। তার মানে স্কোপ কিন্তু দুইটা, স্কোপ ইকুয়াল টু প্রোডাক্ট স্কোপ প্লাস ইকুয়েশন ইউজ করলাম, হ্যাঁ, প্রজেক্ট স্কোপ। দুটোর মধ্যে পার্থক্য সবাই বুঝতে পেরেছি তো না? জি আমরা যেটা মনে রাখতে হবে, আমরা কিন্তু ইন্ডাস্ট্রিতে বা কাজের সময় কিন্তু এই দুইটাকে আসলে আলাদা করি না। আমরা সবসময় বলি প্রজেক্ট স্কোপ, তাই না? আমরা কিন্তু আলাদা করি না। তা আজকে আমরা জানলাম যে আসলে দুইটার কম্বিনেশনকে আমরা বলি আসলে প্রজেক্টের স্কোপ। এটাকে আমরা এক কথায় জেনারেলি প্রজেক্ট স্কোপ বলি আর কি। কিন্তু দুইটার মধ্যে যেটা পার্থক্য, মানে থিন লাইন যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট বা প্রোডাক্টের স্কোপ, প্রোডাক্টের ফিচার। এটাকে আমি যদি এইভাবে লিখে রাখি আপনার আরো ভালো হবে। প্রোডাক্ট স্কোপ আসলে হচ্ছে ফিচার্স প্লাস ফাংশনালিটিস। কাস্টমার কি কি ফিচার চায়, কি কি ফাংশনালিটি চায়, আমার লিভ থাকবে, আমি এই করতে পারবো, সেই করতে পারবো, এগুলো হচ্ছে ফাংশনালিটিস। বা একটা ইআরপি সিস্টেম যদি বলেন, তাহলে প্রসেস গুলো, যে আমার ডেবিট কিভাবে হবে, আমার ট্রায়াল ব্যালেন্স কিভাবে করতে হবে, হ্যাঁ, সো আমার একটা ওয়ার্ক অর্ডার কিভাবে তৈরি করবো, ওয়ার্ক অর্ডার তৈরি করার প্রসেসটা কি, তো সেগুলো হচ্ছে ফাংশনালিটিস। এগুলোকে আমরা বলি প্রোডাক্ট স্কোপ। আর প্রজেক্ট স্কোপ কি, একটু যদি আমরা এক্সাম্পল দেই, প্রজেক্ট স্কোপ মানে হচ্ছে যে আমরা একটু আগে বলছিলাম স্ট্রাকচার ডিজাইন, তার মানে এগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড সবকিছু। এই ফিচার এবং ফাংশনালিটি ডেলিভারির জন্য যে কাজ করতে হবে, সেই ওয়ার্কটাকে আমরা বলতেছি প্রজেক্ট স্কোপ। তাহলে প্রোডাক্ট স্কোপ হচ্ছে আমরা যে প্রোডাক্টটা বানাতে যাচ্ছি তার ফিচার এন্ড ফাংশনালিটিস, আর সেটাকে ডেলিভারি দেওয়ার জন্য আমরা যে কাজগুলো করতেছি সেগুলোকে বলা হচ্ছে প্রজেক্ট স্কোপ। কিন্তু প্র্যাকটিক্যালি বা ইন্ডাস্ট্রিতে আমরা আসলে সবকিছুকেই প্রজেক্ট স্কোপ বলি। এই জন্য আমি ফর্মুলা বলে দিলাম যে প্রজেক্ট স্কোপ ইকুয়াল টু আসলে প্রোডাক্ট স্কোপ প্লাস হচ্ছে প্রজেক্ট স্কোপ। ওকে, তাহলে ডিফাইন স্কোপ যেটা আমরা আলোচনা করতেছিলাম, সেখান থেকে আমরা আসলে মেইন যে ডকুমেন্টটা তৈরি করি সেটাকে পিএমবক এর ভাষায় বলা হয় প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। যে উপরে লিখে রেখেছি আমি, ঠিক আছে, এই যেটা, এই স্কোপ স্টেটমেন্টে আসলে আমাদের ফাইনাল ডকুমেন্ট, এটা ফলো করে আমরা কাজ করব। এবার আসেন 4 নম্বর। 4 নম্বর হচ্ছে ক্রিয়েট ডাব্লিউবিএস, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। জি মাহবুব ভাই বলেন। রেজা ভাই, এই মানে প্রজেক্ট স্কোপের মধ্যে প্রোডাক্ট স্কোপ থাকলেও মানে আলটিমেটলি কি ওইটা নিয়ে আমরা কাজ করি, মানে কোনটা নিয়ে? বুঝতে পারছেন যে মানে প্রোডাক্ট স্কোপ আর প্রজেক্ট স্কোপ দুইটাই তো থাকতেছে প্রজেক্ট স্কোপের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, দুইটাই।
দুইটাই, কিন্তু আমরা আমরা যখন কাজ আলাদা করি না আর কি, কাজ করার সময় এটা আলাদা থাকে না, আমরা একটাই বলি যে স্কোপ বা প্রজেক্ট স্কোপ। আচ্ছা কিন্তু আমরা এদের থিন লাইনটা দেখলাম আর কি, যে দুইটার মধ্যে আসলে পার্থক্য কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, জাস্ট পিএম ব্লকের ইয়াতে এটা আসলে অন্য জায়গায় খুঁজেও হয়তো পাবেন না। পিএম ব্লকে এটা অনেক আগে থেকে মেনটেন করছে আর কি, প্রজেক্ট স্কোপ এবং প্রোডাক্ট স্কোপ, কিংবা প্রোডাক্ট রিকোয়ারমেন্টস, প্রজেক্ট রিকোয়ারমেন্টস। আমরা চ্যাপ্টারের মধ্যেও দেখবো, স্লাইডে আছে দেখবো। জি আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যেতাম। জি থ্যাংক ইউ ভাই। এখন ক্লিয়ার হচ্ছে তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওকে। ক্রিয়েট ডাব্লিউবিএস। দেখেন আমরা সবাই ইয়া খেলি না, মানে আমাদের বাচ্চারা, আমার মনে হয় এমন কোনো বাচ্চা নাই আপনাদের কিডস যারা লেগো খেলে না, তাই না? জি সবার বাসায় লেগো আছে, আমার বাসায় এক বস্তা লেগো আছে। আমার বাচ্চারা এটি খেলে, তাও ভালো, মানে একটু লেগো খেলে সময় কাটানো ভালো মোবাইল টেপাচ্ছে। প্রবলেম তো না? মোবাইল, জি, একটা অনেক মোবাইল বড় দখল করে সমস্যা। ফেলছে। আমার ছোট বাচ্চাটা একটা মোবাইল দখল করছে, আর দুই বাচ্চা দুই ট্যাব দখল করে ফেলছে। হায় হায়। ল্যাপটপটাই বেঁচে আছে আর কি, এমন অবস্থা। সো লেগো দিয়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, লেগো দিয়ে কিন্তু আমরা ইচ্ছা করলে কি বানাতে পারি, গাড়ি বানাতে পারি, বাড়ি বানাতে পারি। এখনকার বাচ্চারা দেখবেন যে রোবট বানাচ্ছে। আমরা তো তখন ছোটবেলায় আমরা যদি খেলে থাকি, আমরা নিশ্চয়ই গাড়ি বাড়ি বা বোধহয় বাড়ি বানাইছি খালি। জি তো ট্রেন। লেগোটা আপনার খেয়াল করে দেখবেন, লেগোটা কিন্তু সবগুলো বিভিন্ন আসলে শেপ আছে, তাই না? একটা ফিক্স শেপ, কিন্তু সেই শেপ গুলো দিয়ে আমরা কানেক্ট করে পুরা একটা বাড়ি বা গাড়ি বানাই ফেলতেছি। ডাব্লিউবিএস এর আইডিয়াটা হচ্ছে যে আমাদের যে প্রজেক্টটা আমাদেরকে কাজ করতে হবে, যে প্রজেক্টটা নিয়ে, প্রজেক্ট অ্যাজ এ হোল আমরা কিন্তু করতে পারি না। আমাদের এই হচ্ছে আমরা এটাকে ম্যানেজেবল ছোট ছোট কম্পোনেন্টে তৈরি করি। সেখান থেকে লেগোটা আসছে, কিন্তু ম্যানেজেবল ছোট ছোট কম্পোনেন্ট, সেটাকে জোড়া লাগে আমরা বড় জিনিস বানাচ্ছি। ডাব্লিউবিএস মানে হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তার মানে আমরা এই যে একটু আগে বললাম যে কি কাজ করতে হবে আমাদের, আমাদের সেই কাজগুলোকে আমরা ছোট ছোট করে ভেঙে স্মল করব। যেমন আমরা আর্কিটেকচার ডিজাইন, স্ট্রাকচার ডিজাইন, পাইলিং, ফাউন্ডেশন, এই যে ব্রেকডাউন গুলো করছি কেন? আমাদের ম্যানেজমেন্টের সুবিধার জন্য। কিন্তু পাইলিং এর মধ্যে কিন্তু আরো আমরা ব্রেকডাউন করে ফেলি। হ্যাঁ, সেই যে আমরা ব্রেকডাউন করে করে স্মল, টার্গেটই হচ্ছে ম্যানেজেবল ওয়ার্ক কম্পোনেন্ট তৈরি করা, যাতে আমরা সহজে এটাকে ম্যানেজ করতে পারি। সেই আইডিকে আমরা বলি হচ্ছে ক্রিয়েট ডাব্লিউবিএস। তার মানে আমাদের স্কোপটাকে ভেঙে আমরা স্মলার ছোট ছোট কম্পোনেন্ট তৈরি করি। সেই কম্পোনেন্ট গুলোকেই করার যে প্রসেস, এটাকে বলা হয় ওয়ার্ক ব্রেকডাউন ক্রিয়েট ডাব্লিউবিএস কিংবা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। ঠিক আছে? সো এইটা কিন্তু একদম সব প্রজেক্ট ম্যানেজমেন্টে ডাব্লিউবিএস হচ্ছে একটা ফোকাস এরিয়া। সব প্রজেক্ট ম্যানেজমেন্ট বইতে আলোচনা হয়েছে, প্রজেক্ট ডাব্লিউবিএস ছাড়া কোনোভাবে কাজ করা সম্ভব না, ব্রেকডাউন করা ছাড়া। কেউ আসলে, এই যে আপনারা প্রবাদটা শুনছেন না, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। জি পিএমআই অনেক আগে একটা টি শার্ট ছাপিয়েছিল। টি শার্টের মধ্যে আমরা বিভিন্ন ইয়ার লাগাই না, ফানি ফানি জিনিস লাগাই না? জি ঘরের খবর বাড়ির লোক জানলো কেমনে, কিন্তু আছে না ফানি ফানি অনেক কিছু আমরা লিখি। জি জি তো পিএমআই টি শার্ট একটা ইয়ে করেছিল, ওদের মার্কেট প্লেসে কেনাও যেত টি শার্টটা, সেখানে লেখা ছিল রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। এবং রোমের ওই যে কলোসিয়ামের ছবিটা ছিল, যে ভাঙা একটা ছবি আছে না, জি 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 ছবিটা সব জায়গায় দেখা যায়। সো রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, তারপর পিএমআই লেখছে এটা, দেখেন। এটা আমি ভাবতেছি একটা টেস্ট বানাবো সবার জন্য, যারা গত বছর পিএমপি পাস করছে, সেখানে এটা লেখা থাকবে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। দেখা যাচ্ছে? জি had PMPs like you. হ্যাঁ, সো দে শুড হ্যাভ হ্যাড পিএমপিস। ঠিক আছে? জি So, আসলে ভাইয়া ডাব্লিউবিএস টা কি আমি তাহলে প্রেডিক্টিভের জন্য ধরবো, আর এজাইলের জন্য কি এটা ইনক্রিমেন্টাল হবে এরকম? ডাব্লিউএস কিন্তু এজাইলেও আছে। ডাব্লিউএস এ আমরা কি বলি? এপিক বলি, সবচেয়ে বড় পার্ট। এপিক কে ভেঙে আমরা কি বানাই? ফিচার বানাই। ফিচারকে ভেঙে স্টোরি বানাই। একই কিন্তু ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। ওরা নামগুলো ডিফারেন্ট দিয়েছে, আর আমাদের ট্রেডিশনাল প্রজেক্টের নাম ডিফারেন্ট নাই বিভিন্ন লেভেলের। আমরা বলি হচ্ছে টপ লেভেলটাকে এইভাবে বলি, টপ লেভেলটা হচ্ছে প্রজেক্ট, সেটাকে আমরা ব্রেকডাউন করে মেজর কম্পোনেন্ট তৈরি করি,
WBS এর WS মেজর কম্পোনেন্ট সেকেন্ড লেভেলে, তারপর সেটাকে ভেঙে আরো ব্রেকডাউন করি। হ্যাঁ, এভাবে আমরা যতক্ষণ আমরা ম্যানেজেবল করতে পারি না ততক্ষণ এটাকে ব্রেকডাউন করতেই থাকি। ঠিক আছে, এবং এটা আলাদা কোনো নাম নাই, সবগুলিকে আমরা বলি হচ্ছে WBS কম্পোনেন্ট। আচ্ছা শুধু টপ লেভেলটাকে অনেকে বলে হচ্ছে মেজর কম্পোনেন্টস। এই প্রতিটা লেভেলে কিন্তু এরকম ব্রেকডাউন করি। অ্যাজাইলে সেম ব্রেকডাউন করে, কিন্তু ওরা নাম দিয়েছে এরকম এপিক। সবচেয়ে বড় যেটা কম্পোনেন্ট, যেটা আমরা মনে আছে, আমরা গত ক্লাসে প্ল্যানিং প্রকার নিয়ে বলতেছিলাম, এক্সেল ইউজ করে এপিক, কিংবা 100 যদি বলে তার মানে কি ওটা এপিক সাইজ। জি, অনেক বড় ধাক্কা ব্যাপার। মাল্টিপল ফিচার ভেঙে এটাকে মাল্টিপল ফিচার তৈরি করে স্মল। জি, এটা নাম দিয়েছে ওরা ফিচার। ফিচারের মধ্যে আবার কয়েকটা স্টোরি থাকে, ইউজার স্টোরি। হ্যাঁ, এখানে মাঝখানে অনেক টিম আবার থিম শব্দটা ইউজ করে। থিম, এই শব্দটা শুনে থাকবেন অ্যাজাইলে, আমি বলেছি আগেও। থিম মানে হচ্ছে কিছু যদি রিলেটেড থাকে ফিচার্স, যেটা একটা থিমের মধ্যে পড়ে। থিম মানে তো বুঝি না, যে থিমেটিক পার্ক বলি না আমরা, বা থিম পার্ক, যেখানে যে আমাদের কি বঙ্গবন্ধু থিম পার্ক, তার মানে এখানে একটা থিমের কোন একটা বিষয় নিয়ে আছে ওখানে। সো রিলেটেড যদি কোনো ফিচার হয় যেটা আসলে একটা থিমের মধ্যে আমরা নিতে পারি, তাহলে সেটাকে আমরা থিম বলি। কয়েকটা থিম মিলে একটা এপিক। হ্যাঁ, আর একটা থিমের আন্ডারে অনেকগুলো ফিচার, অনেকগুলো ফিচারের আন্ডারে একটা ফিচার আন্ডারে অনেকগুলো স্টোরি, জি, এটা তো অ্যাজাইলে। অ্যাজাইলে। আর ট্রেডিশনাল প্রজেক্টে আমরা WBS টাই ইউজ করি, এবং WBS টার মেজর কম্পোনেন্ট, সাব কম্পোনেন্ট এভাবে করে সব শেষে যেটা যায়, যেটা একদম ইউনিক, আর ব্রেকডাউন করা যায় না, সেটাকে ট্রেডিশনাল প্রজেক্টে বলা হয় ওয়ার্ক প্যাকেজ। ওয়ার্ক প্যাকেজ। যেটাকে আর ব্রেকডাউন করা হয় না, তার মানে ওর নিচে আর কোনো চাইল্ড নাই। এখানে সবাই বুঝতে পারছে তো, না? প্যারেন্ট চাইল্ড না, জি, প্রজেক্টের সবচেয়ে বড় প্যারেন্ট, তার চাইল্ড 3টা, এটার আবার 2টা চাইল্ড। সব জায়গায় কিন্তু প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। ভাই সব লাস্টেটা কি বললেন? ওয়ার্ক Package. প্যাকেজ, ওয়ার্ক প্যাকেজ ট্রেডিশনাল। আর তাহলে অ্যাজাইলের সবচেয়ে লাস্টের ইয়াটা কি? স্টোরি। ইউজার স্টোরি। হ্যাঁ, জি, এটাকে তো ওয়ার্ক প্যাকেজ আসলে। ওয়ার্ক প্যাকেজ ইকুয়াল টু আসলে ইউজার স্টোরি অ্যাজাইলে। সো কোনো পার্থক্য নাই কিন্তু দুইটার। হ্যাঁ, টার্মিনোলজি গুলো একটু ডিফারেন্ট। অ্যাজাইল খুবই চমৎকার কিছু টার্ম নিয়ে আসছে, যেটা আমাদের বলতে বা গল্প করতে ভালো লাগে আর কি। আর এখানে খুব একটা ইয়া নেই আর কি, কি বলে, WBS খুবই সাদামাটা কথা আর কি, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। ভাইয়া এখানে ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচারে তো ডাউন টাইম থাকতে পারে। অর্থাৎ আমার যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমি একটা যদি কনস্ট্রাকশন সাইট আমি যদি পোরিং করি বা ডালাই করি, ওটা 2-3 দিন লাগে। 2-3 দিন আসলে ব্রেকডাউন থাকে। এজাইলে তো ব্যাকগ্রাউন্ড এটা ইয়ে করে না, অ্যালাউ করে না। ব্রেকডাউন অ্যালাউ করে না মানে? মাই আন্ডারস্ট্যান্ডিং ব্রেকডাউন যাতে না হয়, তাহলে সেটা কিভাবে এটা করব, মিনিমাইজ করব? ব্রেকডাউন অ্যাজাইলে ব্রেকডাউন হবে না কেন? এই যে ব্রেকডাউন করতেছে আমরা, ফিচারকে ব্রেকডাউন করে ইউজার স্টোরি। না ভাই, আমি স্টোরিতে সেটা যাচ্ছি। না, মানে আমি কাজের যে প্রসেস আছে, হ্যাঁ হ্যাঁ, কাজের প্রসেসে আমি চাই একটার পর একটা হবে, সেখানে কোনো কাজের মধ্যে আমার গ্যাপ থাকবে না। মানে গো আউট হবে না, এটা বলতেছো? মানে কাজের মধ্যে মানে ব্রেকডাউন সেটা বলে না, মাঝে মধ্যে ডাউন টাইম যেটা, ওই তো মানে আমি আজকে কাজ করলাম, আজকে আমার ডালাই হয়ে গেল, আমার হুম। আসলে 2-3 দিন লাগবে এটা শুকাতে। এই 2-3 দিন কি আমার ওয়ার্কার, আমার সব কাজ বন্ধ থাকবে? না না, আপনি অন্য কাজ করবেন, তখন অন্য কাজ করা যাবে না সাইমিলটেনিয়াসলি? করতে পারেন, না হলে ওয়েট করবেন। মানে কাজের প্রসেস আছে অনেক জায়গায়, হয়তো বসে থাকা ছাড়া কোনো কাজ থাকে না, বা কিছু রুটিন ওয়ার্ক থাকে, মেজর কোনো কাজ থাকে না। এটা হতে পারে, তখন আপনারা নিজেরা টিম নলেজ শেয়ারিং করবেন, কিভাবে আরো ইমপ্রুভ করা যায় এসব নিয়ে আলোচনা করবেন, কোন একটা কিছু করবেন, এগুলা। এজাইল এটা কি সাপোর্ট করবে সেক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, কেন করবে না, কোনো সমস্যা নেই। আপনার সবার মনে রাখতে হবে, অ্যাজাইল বলেন আর প্রেডিক্টিভ বলেন, কেউ আপনার কোনো স্পন্সর বা আপনার সিইও আপনাকে বলবে যে তুমি অ্যাজাইল ইউজ করো না প্রেডিক্টিভ ইউজ করো? না, সবার টার্গেট কি? ভ্যালু তৈরি করছো কিনা আমার জন্য সেটা বলো। তুমি অ্যাজাইল দিয়ে করছো না প্রেডিক্টিভ দিয়ে করছো, ডাজন্ট ম্যাটার। সবার ক্ষেত্রে মাথায় এটা রাখতে হবে। আপনার যদি প্রেডিক্টিভ বা দুইটা মিলে মিক্স করে যদি আপনি আউটপুট দেখাতে পারেন, ম্যানেজমেন্ট সেটাই চায়। আপনি ভিতরে কি ইউজ করছেন এটা কোনো ম্যানেজমেন্টের খুব একটা কনসার্ন নাই। সো এটা আমাদের ঠিক রাখতে হবে।
আচ্ছা, তাহলে ডাব্লিউবিএস বুঝতে পেরেছি না? জি জি ডাব্লিউবিএস তৈরি করা, এই হচ্ছে আমাদের কিন্তু মেইন মানে স্টেপস। প্রথম স্টেপটা যেটা আমি বাদ দিয়েছি সেটাকে 1 নম্বরটা হবে আসলে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। এখানে আমি একটু লিখি 1 নম্বরটা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। এটা খুব ইম্পর্টেন্ট প্রসেস বা স্টেপস না, কিন্তু আমরা যেহেতু ফুটবল খেলা একটা দেখিয়েছিলাম না আপনাদের ভিডিও, জি হ্যাঁ, তার মানে পিএমআই তো আগেই বলেছি প্রতিটা নলেজের কিন্তু শুরুতে একটা প্ল্যান থাকে। কিসের প্ল্যান? এই স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানের মেইন উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে আমি বাকি যে 2, 3, 4 বাকি যে স্টেপ গুলো স্কোপ ম্যানেজমেন্টে, সেটা আমি কিভাবে প্ল্যান করব। তারপরে যে স্কোপটা আমরা তৈরি করে ফেললাম, ডাব্লিউবিএস তৈরি করেছি, স্কোপ স্টেটমেন্ট তৈরি করেছি, সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব এবং কিভাবে ভ্যালিডেট করব যে আসলেই যেটা আমরা তৈরি করলাম সেটা আসলে স্কোপটাকে মিট করলো কিনা। সো প্ল্যান করা, এক্সিকিউট করা, মনিটর এবং কন্ট্রোল করা, সেই স্টেপস গুলো আসলে লেখা থাকে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে। ঠিক আছে? আরো সহজভাবে বললে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে যে আমি বাকি যে এই স্কোপ নলেজ এরিয়ার বাকি যে স্টেপস গুলো আছে বা প্রসেস গুলো আছে সেটা কিভাবে করব, তার গাইডলাইনটা বা ফ্রেমওয়ার্কটা থাকবে হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে। ঠিক আছে? তো ম্যানেজমেন্ট প্ল্যান। এটাই, এইভাবে আমরা যখন শিডিউলে যাব দেখবেন যে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান আছে। তার মানে শিডিউলটা কিভাবে করতে হবে তারও একটা গাইডলাইন তৈরি করে তারপর আসলে পিএমআই অ্যাপ্রোচ করতে বলেছে। আমরা সরাসরি যাতে ইয়াতে চলে না যাই, একটু না একটু যাতে প্ল্যানিংটা আমাদের থাকে, এই আইডিয়াটা জাস্ট ইনিশিয়েট করার জন্য। এরকম না যে বিরাট একটা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে, ওটা না করলে প্রজেক্ট হবে না, এটা কোনো ব্যাপার না। আসল ব্যাপার হচ্ছে প্রজেক্টে এখানে মেইন কোর হচ্ছে স্কোপ স্টেটমেন্ট এবং ডাব্লিউবিএস, এই দুইটাই থাকতে হবে। বাকিগুলো না থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু এই দুইটা থাকতেই হবে। সো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, এরকম অনেকগুলো প্ল্যানিং ডকুমেন্ট আছে। কোনো কোনো প্ল্যানিং ডকুমেন্ট লাগবেই আপনার, কিন্তু অনেকগুলো আপনার দরকার নাই, জাস্ট হ্যাঁ মাথায় থাকলেও হবে। কিন্তু পিএমআই এর যে আইডিয়া সেটা হচ্ছে যে আপনি যাতে একটু চিন্তা ভাবনা করেন যে আমি বাকি কাজগুলো কিভাবে করব, তার যাতে একটা প্ল্যানিং আমরা সেট করি। ওকে, তাহলে আমি এটা একটু ইয়া করে রাখতেছি, সেভ করে রাখতেছি, রেখে ক্লোজ করতেছি আমি এটা। এবার আমরা চলে যাব, আমরা ডাব্লিউবিএস পর্যন্ত তো আমাদের মোটামুটি ক্লিয়ার না? ও আমাদের টাইমও চলে আসছে দেখছি। আচ্ছা দেখেন, এখানে আমি এই যে প্রথম চ্যাপ্টারটার মধ্যে দুইটা কনসেপ্ট আছে যেটা একটু আমাকে আলোচনা করতে হবে। প্রথম চ্যাপ্টারটা আমি 9:05 রেখে যাব, হ্যাঁ, আর 5-7 মিনিট পরে। প্রথম চ্যাপ্টারে দেখবেন দুইটা টার্ম আছে, একটা হচ্ছে রোলিং ওয়েব প্ল্যানিং, একটা বলা আছে প্রোগ্রেসিভ এলাবোরেশন। রাইট। এই দুইটা টার্ম বোধহয় আমি বলি নাই, পিএমবকে অনেক আগে থেকে টার্মটা ইউজ করা হয়েছে। প্রোগ্রেসিভলি এলাবোরেটেড বলি আমরা, বা প্রোগ্রেসিভ এলাবোরেশন মানেটা কি বাংলায়? ডেফিনেশন যদি আমরা নাও জানি, একদম একদম লিফ লেভেল পর্যন্ত অ্যানালাইসিস করা এবং রুট পর্যন্ত পৌঁছা, ব্যাখ্যা করা আর কি, ব্যাখ্যা করা রুট লেভেল। প্রোগ্রেসিভ মানে ক্রমবর্ধমান ভাবে এলাবোরেট করা, তাই না? ডিটেইলে যাওয়া, এলাবোরেট করা, ডিটেইলে যাওয়া। জি, ডিটেইলে যাওয়া। এটা দেখেন সব কাজে কিন্তু আমরা এরকম করি। কাজটা যতক্ষণ আমরা শুরু দিয়ে কি সব বুঝতে পারি, যত ভিতরে ঢুকতে থাকি তত কিন্তু ডিটেইল জানতে পারি। জি প্রজেক্টের ম্যানেজমেন্টও সেম। আপনি শুরুতে হয়তো কাজটা শুরু করেছেন, ডিটেলটা জানেন না, যত সময় যাবে বা যত আরো ডিপ ডাউন করবেন, ডিপ ডাইভ দিবেন, তত ডিটেল জানতে পারবেন। সেই আইডিয়াটাকে বলা হয় প্রোগ্রেসিভলি এলাবোরেটেড। প্রজেক্ট কিন্তু অলওয়েজ প্রোগ্রেসিভলি এলাবোরেট হয়। আমরা যে একটু আগে ডাব্লিউবিএস বলতেছিলাম, সবার উপরে থাকে প্রজেক্ট, তার উপরে থাকে ডাব্লিউবিএস বিভিন্ন কম্পোনেন্ট। তার মানে কি আমরা কি করতেছি? স্টেপ বাই স্টেপ প্রোগ্রেসিভলি এলাবোরেট করতেছি, এলাবোরেট ব্যাখ্যা করছি। আর আরেকটা টার্ম দেখেন, রোলিং ওয়েব প্ল্যানিং। এটা এক ধরনের প্ল্যানিং, সেটাও আমরা ইউজ করে থাকি। সেটা হচ্ছে যে আমরা যে কাজগুলো ইমিডিয়েটলি করতে হবে আমাদের, সেগুলো আমরা ডিটেল প্ল্যানিং এ যাই, তাই না? আর যেটা আরো পরে আছে, ধরেন 6 মাস পরে, 8 কোয়ার্টারে বা 4th কোয়ার্টারে, সেগুলো প্ল্যানিং কে আমরা এখন করি না, পরে করি, রোলিং ওয়েব হায়ার প্ল্যানিং। লেভেলে করি। এটা হচ্ছে এটা রোলিং ওয়েব প্ল্যানিং। তার মানে হচ্ছে যে বিষয়গুলো বা যে ডেলিভারি গুলো আমাদের ইমিডিয়েট, সেটাকে আমরা ডিটেইল প্ল্যানিং করি, আর যেটা ফিউচারে আছে, ফিউচার টার্ম, সেগুলো আমরা হাই লেভেলে রেখে দিই, পরে ওগুলোকে ব্রেক ডাউন। এই ব্যাপারটাকে বলা হয় রোলিং ওয়েব প্ল্যানিং। ঠিক আছে? এই যে এখানে দেখবেন সমুদ্রের ছবি আছে, যে কারা সবাই তো এখন দেখলাম যে সমুদ্রে হাবুডুবু খেলেন অনেকেই, কক্সবাজারে।
রোলিং ওয়েভ প্ল্যানিং দেখেছেন? সমুদ্রের তীরে যদি দাঁড়ান দেখবেন যে অনেক বড় বড় ঢেউ আসে, তাই না? হুম একটু মাছ কাছাকাছি গেলেও কিন্তু দেখবেন যে অনেক সময় ঢেউ আপনাকে ঠেলে একদম নিয়ে যাচ্ছে, আবার ভিতরেও নিয়ে যায়, অনেকে রিস্কেও পড়ে যায়। এটা আপনি যদি তীরে দাঁড়ায় থাকে তাহলে দেখবেন কি হবে, এটা কিন্তু একসময় ফেনা হয়ে আপনার পায়ে চলে আসবে, তাই না? হুম 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 বড়টাই দেখা যাচ্ছে কিন্তু আপনার কাছে আস্তে আস্তে মানে ফেনা হয়ে যাচ্ছে। তার মানে আইডিয়াটা হচ্ছে রোলিং ওয়েভ প্ল্যানিং। দেখা যাচ্ছে অনেক বড়, কিন্তু যেটা নেয়ার টাইম আসতেছে আপনার পায়ের কাছে সেটা আসলে ডিটেল হয়ে যাচ্ছে, একদম ডিটেল তখন আপনি দেখতে পাচ্ছেন বা জানতে পাচ্ছেন। সেটা হচ্ছে রোলিং ওয়েভ প্ল্যানিং। মানে এইটা কি ভাইয়া বলতেছেন যে মানে আমরা যখন ব্রেকডাউন করে ফেলবো তখন ধরেন দেখতে বড় লাগতেছে প্রজেক্টের কাজটা, কিন্তু এটা আবার যখন ব্রেকডাউন করে ফেলবো তখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এটা কি বুঝাতে চাচ্ছেন? মেইন কনসেপ্টটা হচ্ছে আমাদের যে নিয়ার টার্ম ডেলিভারেবল সেটা আমরা একদম নিয়ার টার্ম, হ্যাঁ, যেটা কাছাকাছি আছে সেটা আমরা ডিটেইলে চলে যাব, আর যেটা ফিউচার টার্ম সেটা আমরা হাই লেভেলে রেখে দেবো। সব প্রজেক্টে কিন্তু এটা ট্রু না, এটা একটু মনে রাখতে হবে। যেমন আপনাদের কনস্ট্রাকশন প্রজেক্টে এটা কিন্তু ট্রু না, আমরা একদম পুরো ডিটেইল প্ল্যানিং করে ফেলি যেটা আমরা জানি সব। কিন্তু অনেক প্রজেক্ট এরকম আছে যেখানে আসলে আপনার প্রথম দিককার আউটপুটের উপর ডিপেন্ড করে সেকেন্ড গুলো আপনি ডিটেইল প্ল্যানিং, আচ্ছা আচ্ছা না? একটু পরে হুম হুম যেমন আমি বলেছিলাম যে সার্ভে করব আমরা, ধরেন আমরা প্রপার্টি এলিভেট করব, তাহলে এখন আমার প্রথম কাজ হচ্ছে সার্ভে করা, সবাই বুঝে নেন কনসেপ্টটা, সার্ভে করা। তারপর হচ্ছে আমরা রিসার্চ করব সার্ভে ডাটার উপর। এখন আমি যদি সার্ভেটাই ঠিকমতো না হয়, ডাটা না পাই, তাই তো আসলে এটা ডিটেইল প্ল্যানিং করতে লাভ হবে না। জি আবার তারপরে ধরেন পাইলট ইমপ্লিমেন্টেশন আছে, আমি 3টা বা 2টা ভিলেজে ইমপ্লিমেন্ট করব, তাহলে সেটাতে এখন প্ল্যানিং করে লাভ নাই, আমার এই ডাটার উপর করব, তারপর রিসার্চ করব, তারপর আসলে আমার ডিটেইল প্ল্যানিং করতে হবে যে কিভাবে আমি পাইলট ইমপ্লিমেন্টেশন করব। তো সেখানে কিন্তু আমরা রোলিং ওয়েভ প্ল্যানিংটা ইউজ না করলে আমরা কিন্তু আননেসেসারি টাকা নষ্ট করব, কারণ প্ল্যানিং এ তো অনেক টাকা খরচ হবে এবং সেটা দেখা যাবে এই ডাটার উপর বেস করে পরে এটাকে ডিসকার্ড করতে হচ্ছে। এই দেখেন রোলিং ওয়েভ প্ল্যানিং এবং প্রোগ্রেসিভ এলাবোরেশন অ্যাজাইল, কিন্তু এগুলো তো অ্যাজাইল টার্ম আসলে, তাই না? অ্যাজাইল এইভাবে কাজ করে না, লাইস আকারে সেম কনসেপ্ট। কিন্তু পিএমআই কিন্তু অনেক আগে থেকে অ্যাজাইল, কিন্তু আমরা ঠিকমতো ইন্টারপ্রেট করতে না পারার কারণে আমরা বলি যে এটা না, ওই যে এখানে বললো তো দুটাই, যে অ্যাজাইল অথবা প্রেডিক্টিভ দুটাই অ্যাপ্রোচ ইউজ করা যেতে পারে। হ্যাঁ এই যে এখানে বলে দিয়েছে, হ্যাঁ দুটাই অ্যাজাইলে তো বলছে। করে এইভাবে, প্রেডিক্টিভ আমরা এই যে আমরা যেটা বলতেছিলাম এক্সাম্পল দিচ্ছিলাম সেটা কিন্তু প্রেডিক্টিভ আমরা ইউজ করতে পারি। জি, এই প্রশ্ন? দুইটা টার্ম ভাই আপনি বলছিলেন এটা হচ্ছে চ্যাপ্টার 1 মানে ডিটারমাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি থেকে। ওখানে আছে এমনি, আপনারা দেখেন এই চ্যাপ্টারটা দেখেন, চ্যাপ্টারটা আমি একটু এমনি দেখাই আপনাদের, সব আছেন দেখ, সব আছে এখানে। এই যে বিজনেস কেস বিজনেস ডকুমেন্টের উপর বেস করে আমরা প্রজেক্ট শুরু হয়। আমি চ্যাপ্টার 1 নম্বর পড়ানোর সময় আপনাদের পড়িয়েছিলাম, এই ছবিটাও আপনাদেরকে দেখিয়েছিলাম মোস্ট প্রবাবলি। এটা কিন্তু এখানে নাই, আমি নিজে অ্যাড করছি একটু, যে আসলে বিজনেস কেস এবং হচ্ছে বিজনেস বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান প্রজেক্টের শুরুতে আগেই হয়। আমরা কিন্তু এখানে আছি স্টার্টিং দ্য প্রজেক্টে, তার আগে কিন্তু এই কাজগুলো করতে হয়, এগুলো প্রি প্রজেক্ট ওয়ার্ক, তাই না? আর এই যে গত ক্লাসে কিন্তু আমরা প্রজেক্ট চার্টার নিয়ে পড়েছি, কথা শুরুতে কি চার্টার তৈরি করতে হয়, তারপর এখন আমরা এই যে এই কাজটা করতেছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতেছি আসলে, তার জন্য পুরো লেসনটা পড়তেছি আমরা। তারপর আমি একটু চ্যাপ্টারটা দেখি, তারপর মাহবুবের কি প্রশ্ন দেখতেছি আমি। এটা পরেই আসলে বলেছে যে আমাদেরকে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরি করতে হবে, যেটাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান বলি আমরা। ডিটেইল প্ল্যানটা তৈরি করতে হবে, এবং প্ল্যানটা আমরা রোলিং ওয়েভ করে করতে পারি, কিংবা যদি কনস্ট্রাকশন টাইপ হয় যেটা আমরা জানি, তাহলে আমরা একবারই প্ল্যান করতে পারি। আর অ্যাজাইল তো আমরা জানি যে রোলিং ওয়েভ ছাড়া অপশন নাই, অল্প অল্প করে আমরা প্ল্যানিং করি। আর এই ব্যাপারটাকে প্রোগ্রেসিভ এলাবোরেশন বলি আমরা আসলে। আর এই যে অ্যাজাইল, প্রেডিক্টিভ, হাইব্রিড, এটা নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করছি। দেখেন প্রজেক্ট লাইফ সাইকেল নিয়ে আমরা পড়েছি, তারপর প্রেডিক্টিভ লাইফ সাইকেল, হাইব্রিড লাইফ সাইকেল, হাইব্রিড মেথড, এই যে বৈশিষ্ট্য আমি পড়িয়েছি চ্যাপ্টার 3 তে। আমার যে অ্যাজাইল ল্যান্ডস্কেপ ছিল সেখানে কিন্তু সব আছে। ইনক্রিমেন্টাল ইটারেটিভ পড়েছি না, এই যে এটা সব আছে, দেখবেন এই ভিডিওটা আমরা দেখেছিলাম যে কোথায় আমরা অ্যাজাইল ইউজ করা উচিত, ঠিক আছে? এই কয়টা জিনিস এখানে আছে। ওকে, প্রশ্ন মাহবুব? জি জি ভাই, তাহলে ওই মানে পিএম বক্স 6 এর ওই প্রোগ্রেসিভ এলাবোরেশন আর রোলিং ওয়েভ প্ল্যানিং এই দুইটা পার্ট আসলে অ্যাজাইলের তাই মানে আমরা বলতে পারি যে প্রেডিক্টিভ প্রজেক্টে অ্যাজাইল কিছু টুলস অ্যাপ্লাই করা আর কি, এরকম বলতে পারি। তখন এইভাবে আর কি
হয়তো হ্যাঁ, বুঝছিলাম। কারণ এই দুইটা আসলে আমরা যদি রোলিং ওয়ে প্ল্যানিং বলি বা প্রোগ্রেসিভ এলাবোরেশন বলি, দুইটা কিন্তু একই টাইপ, ওই ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল কিন্তু হ্যাঁ। কিছুটা আছে না, ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল। মানে প্রেডিক্টিভ তো নরমালি বলে সব প্ল্যান আগে করে ফেলো, তো সব প্ল্যান তো আসলে সবসময় করা যায় না, মানে তখনকার জন্য এই করা যায় দুইটা না। এই জন্য পিএমআই কিন্তু আগে থেকেই বলেছে যে আমরা আগে থেকে বলেছে। হ্যাঁ। এই দুইটা কনসেপ্ট কিন্তু রোলিং ওয়ে প্ল্যান প্রোগ্রেসিভ এলাবোরেশন পিএমআই অনেক আগে থেকে ছিল। আমরা মানে পিএমবক 3 এডিশন থেকে ছিল এটা। আচ্ছা আচ্ছা। কিন্তু পিএমআই মাঝখানে কি করেছে, অ্যাজাইল এর সাথে খুব একটা বুঝে নেই, পাত্তা দেয়নি মোস্ট প্রবলি। আমার কাছে মনে হচ্ছে পিএমআই আসলে অ্যাজাইল কি খুব একটা পাত্তা দেয় নাই, পরে দেখছি যে আসলে পিছায় পড়ছে। হ্যাঁ রাইট। পিএমবক 3 থেকেই ছিল, সে আরেকটু যদি কাজ করতো এটা নিয়ে, তাহলে হয়তো আরো ভালো একটা ইয়ে করতে পারতো। ঠিক আছে, তাহলে আমি দেখেন একটু অন্যভাবে পড়াচ্ছি, তো জাস্ট কনসেপ্টটা আগে দেখাচ্ছি। ফুটবল খেলার ছবি ভিডিওটা দেখেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ওই যে কে শট নেবে, কে আগে প্ল্যান থাকে। রাইট, আমরা এখান থেকে ব্রেকের পরে জাস্ট আমি 5 মিনিটস ব্রেকে যাচ্ছি সবার জন্য। আমি অনেক দূরে চলে গেলাম, ভয় পাওয়ার কিছু নেই, আমি আবার ব্যাক করবো। আমি আজকে কনসেপ্ট গুলো ক্লিয়ার করবো আর কি, 3টা চ্যাপ্টারে। চ্যাপ্টার বিশাল। মাথা ঘুরাচ্ছে। হ্যাঁ, এই যে এখান থেকে আমি শুরু করবো আর কি। হ্যাঁ, WBS থেকে শুরু WBS করবো। আচ্ছা, এখান থেকে আমরা দেখাবো যে এই WBS এর কেন প্রজেক্ট ম্যানেজমেন্টে WBS কে আসলে সবচেয়ে হার্ড বলা হয়, এবং WBS কিভাবে তৈরি করতে হয় এটার জন্য কিন্তু পিএম এর একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে, সেটার নাম হচ্ছে প্র্যাকটিস স্ট্যান্ডার্ডস ফর WBS। প্রায় সেটা বোধহয় প্রায় 200 পেজের মতো হবে, My God. কিভাবে WBS তৈরি করতে হয় সেটা নিয়ে কিন্তু পিএম এর একটা গাইডলাইন আছে। আচ্ছা ভাই, আমরা তো এখন যেগুলা পড়ছি সেটা মানে এখন পিএমপি এক্সাম্পলের জন্য যেগুলা পড়তেছি সেগুলো হচ্ছে আপনার জাস্ট কনসেপ্ট বোঝার জন্য। তো মানে এই যে একটা প্রজেক্ট একবার টপ টু বটম কিভাবে করতে হয় সেটা শেখার জন্য আবার কি করতে হবে? এই যে এগুলি WBS পড়েন 200 পেজের। এই যে এইটাই তো আমরা করতেছি, আমরা যে এই যে লেসন 2টা কিন্তু পুরো একদম বেসিক, জি জি জি। পিএম এর কোনো কিছু মিক্স দেয় না। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে যে কোনো প্রজেক্টে আপনি মানে পণ্ডিত হয়ে যাবেন আর কি, যা ইচ্ছা করতে পারবেন। এটা আচ্ছা একদম বেস। দুই ভাই 2 জি নাম্বার চ্যাপ্টারটা শেষ করলে 145টা পেজ শেষ হবে। জি জি। আচ্ছা। 145 পেজেস না, এটা আমার সবচেয়ে শেষ বেশি হলে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। মোটামুটি জেনে যাবেন কোন দিকে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া এখানে কয়টা কোয়েশ্চেন থাকতে পারে WBS থেকে? হ্যাঁ, কি বললেন? মানে কোয়েশ্চেন কটা থাকতে পারে, মানে আনুমানিক? থাকবে না আসলে, ওই যে একটু আমি শুরুতেই বলছিলাম, নলেজ, ইনফরমেশন, উইজডম জানতে, আমরা উইজডম অ্যাপ্লাই করার জন্য শিখতেছি আর কি, কিন্তু ডাইরেক্টলি কোনো প্রশ্ন পাবেন না আর কি ওইভাবে। কিন্তু অনেক আমি প্রশ্নের কিন্তু আমি ট্রেনারের কাছে একটা হোপ পাই, মানে ক্লাসে বসলে যেরকম একটা এরিয়া ফিক্স করে বলা হয় যে এখান থেকে কোশ্চেন আসবে, তখন কিন্তু আমার মনে হয় যে বইয়ের মধ্যে কনসেন্ট্রেট থাকলে উত্তর করা যাবে, আনসার দেওয়া যাবে, যেটা ওই সাধারণত পাওয়া যায় না। এটা ওই আমি কি এটা বুঝাইতে পারছি যারা আছেন আমরা আমার প্রিপারেশনের ক্ষেত্রে হ্যাঁ, সবাই চলে এসেছে। জি ভাই জি, জি। আচ্ছা, আমরা এখন যে আলোচনাটা করব 15-20 মিনিট বোধহয় আলোচনা লাগবে। কত নম্বর এটা কি- স্লাইডে আছে এটা? স্লাইড এখানে বোধহয় নাই, কোথাও নাই, এটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, আমার স্লাইডে আছে, আমি যেটা দিয়েছি ওটার মধ্যে নাই, পিএমআই যেটা দিয়েছি। এটা বইয়ে নাই না? ঠিক আছে, মানে বই তো আছে, কিন্তু এই ছবিটা না, নাই ওই যে আর কি। এটা বলছি আর কি, ওই যে এইটা প্রেজেন্টেশন চেয়ারম্যান স্লাইডের মধ্যে স্লাইড গুলার যে আচ্ছা, দেখেন সবাই ছবিটা দেখতে পাচ্ছেন তো না? জি জি ভাই। জি আচ্ছা, আমি এখানে আসলে 15-20 মিনিটের একটা বক্তৃতা দেবো। হ্যাঁ, সবার এখানে অংশগ্রহণ লাগবে, মানে সবাইকে মনোযোগ দিতে হবে, কারণ এটাই আসলে সবকিছুর বেসিক। হ্যাঁ, ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টের বা এজাইল যাই বলেন, এটার বেসিকটা এখানে। আমরা একটা ছোট এক্সাম্পল নিয়েছি, দেখেন এক্সাম্পল নিয়েছি হচ্ছে যে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, যে প্রজেক্টটা হচ্ছে আমাদের ধরেন আমাদের নিজেদের বাসা রিনোভেট করব, রিনোভেশন অফ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং। সো এই কাজটাকে আমরা কি করেছি, যেহেতু আমাদের ম্যানেজ করার সুবিধার জন্য আমরা এটাকে প্রথমে 2টা ভাগে ভাগ করেছি। দেখেন, একটা হচ্ছে এক্সটেরিয়রের কাজ, একটা হচ্ছে ইন্টেরিয়রের কাজ। ঠিক আছে, তারপর আমরা এক্সটেরিয়রকে আমরা আরো ছোট ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ল্যান্ডস্কেপের কাজ, একটা হচ্ছে পেইন্টিং এর কাজ, বাইরের পেইন্টিং আর ল্যান্ডস্কেপিং।
আর ডান দিকে ইন্টেরিয়রকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করেছি, ফ্লোরিং এবং ইন্টেরিয়র ডেকোরেশন। ঠিক আছে, জি তাহলে এটা হচ্ছে আপনার প্রজেক্ট। দেখেন প্রজেক্ট, এটা হচ্ছে WBS লেভেল 1, WBS লেভেল 2, এর নিচে আমরা ব্রেকডাউন করি নাই। জি তাহলে এখানে ওয়ার্ক প্যাকেজ কোনটা? ওয়ার্ক পয়েন্টে যে ল্যান্ডস্কেপিং পেইন্টিং। ল্যান্ডস্কেপ তাহলে এই চারটা, তাই না? জি ফ্লোরিং হ্যাঁ। এই চারটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ক প্যাকেজ, যেটাকে আর ভাঙা হয় না, সেটাকে আমরা বলি ওয়ার্ক প্যাকেজ। প্যাকেজ। শব্দটা বুঝতে পেরেছি তো না? ওয়ার্ক প্যাকেজ, কাজের প্যাকেজ। জি এবং আপনারা দেখেন যে ব্রেকডাউনটা করেছি, এই ব্রেকডাউন ডেফিনেশন দেখবেন, WBS এর ডেফিনেশন দেখবেন PMBOK বা আমরা স্টুডেন্ট ম্যানুয়ালেও আছে, প্রেজেন্টেশন স্লাইডেও আছে, যে ডেলিভারেবল ওরিয়েন্টেড ব্রেকডাউন অফ দ্য প্রজেক্ট। ডেলিভারেবল ওরিয়েন্টেড ব্রেকডাউন অফ দ্য প্রজেক্ট, সেটাকে আমরা বলি WBS। হ্যাঁ, তো দেখেন এই যে আমরা কিন্তু প্রজেক্টে আমরা ডেলিভারি দিতে হবে, আমরা রিনোভেট করব। দেখেন সবগুলো ডেলিভারেবল কিন্তু এক্সটেরিয়র রেনোভেশন, ইন্টেরিয়র রেনোভেশন, ল্যান্ডস্কেপিং ডেলিভারেবল, পেইন্টিং একটা ডেলিভারেবল। হ্যাঁ, এবং সবগুলো একটু খেয়াল করে দেখেন, সবগুলো আমি নাম কিন্তু ইউজ করেছি রুল অফ থাম হিসাবে, হয় নাউন ইউজ করেছি কিংবা জিরান্ড ইউজ করেছি। জি হ্যাঁ, যেহেতু এটা মানে একটা কম্পোনেন্ট বা ডেলিভারেবল, এই জন্য। আচ্ছা, এই যে আমরা দেখতেছি এটাকে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা অনেক সময় এইভাবে পয়েন্ট আউট করি। 1.0 এটাকে বলি হচ্ছে 1.1, এই লেভেলটাকে বলি 1.2, 2 এটাকে কি বলি? তাহলে এটা কি হবে? 1.1.1, 1.1 এটা হচ্ছে 1.1.2, 2 তাহলে এটা কি হবে? 1.2.2 ঠিক আছে। এই যে কোডটা ইউজ করলাম আমরা, এটা একটু মনে রাখেন, এটাকে বলা হয় WBS কোড। এখানে আমি অনেকগুলো টার্ম বলবো, সব টার্মগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, WBS কোড এটা ইউনিক কোড, প্রতিটা ওয়ার্ক প্যাকেজে একটা কোড থাকে। হ্যাঁ, এমনি দেখবেন যে প্রজেক্ট ম্যানেজমেন্টে কিন্তু আমরা এরকম বিভিন্ন কোড ইউজ করি, ইউনিক কোড ইউজ করি, সেটাকে বলা হয় WBS কোড। আর সবচেয়ে যে লোয়েস্ট লেভেল, সেটাকে আমরা বললাম ওয়ার্ক প্যাকেজ। এবার আরেকটা কথা বললাম যে আমরা নাউন ইউজ করি এবং জিরান ইউজ করি রুল অফ থাম হিসেবে। ওকে, এরপরে আসেন, যখন আমরা WBS তৈরি করব, তখন আসলে আমরা দুইটা অ্যাপ্রোচে WBS তৈরি করতে পারি। একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, একটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। আমরা যে অ্যাপ্রোচটা দেখালাম আপনাদেরকে, এটা আসলে টপ ডাউন অ্যাপ্রোচ। আগে ছিল রেসিডেন্সিয়াল বিল্ডিং, তারপর দুই ভাগে ভাগ করেছি, টপ থেকে আমরা নিচে ব্রেকডাউন করেছি। আপনি অনেক প্রজেক্ট আছে হয়তো বটম আপটাই ইজি হতে পারে, আপনি বটম আপ ইউজ করতে পারেন। আগে ছোট ছোট কম্পোনেন্ট গুলো নিয়ে এসে তারপরে জোড়া লাগিয়ে লেগে উপর দিকে গেলেন। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। দুইটা অ্যাপ্রোচ ইউজ করা হয়। আচ্ছা, এখন আমরা যে WBS এর প্রেজেন্টেশনটা দেখতেছি, এটা আসলে খুব একটা বেশি ইউজ হয় না। আপনারা কেউ ইউজ করেছেন এটা? কেউ এখন পর্যন্ত ইউজ করেছেন এইভাবে? এই যে এটা কি স্ট্রাকচার আসলে? হায়ারার্কিক্যাল। তাহলে আমরা কিন্তু WBS কে জেনারেলি তিনটা মেইন ভাবে, 3-4টা মেইন ওয়েতে প্রেজেন্ট করতে পারি। যেটা আমরা এখন দেখতেছি এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার, তাই না? হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আর কি ট্রির একদম মূলে হচ্ছে এটা, তারপর এক্সটেরিয়র, ইন্টেরিয়র, তারপর ল্যান্ডস্কেপিং, পেইন্টিং, এরকম আর কি ট্রি স্ট্রাকচার। এছাড়া আরেকটা ইউজ হয় মাইন্ড ম্যাপিং। এটা আমরা জানি মাইন্ড ম্যাপিংটা, শব্দটা নিশ্চয়ই সবাই জানেন। মাইন্ড ম্যাপিং মানে হচ্ছে আইডিয়াটাকে মাঝখানে রেখে, এটাকে যদি আমি এইভাবে ড্র করতাম যে রিনোভেশন অফ বিল্ডিংটাকে মাঝখানে রাখলাম, তারপর এটাকে বললাম এক্সটেরিয়র, আর এটাকে বললাম ইন্টেরিয়র, তারপর আবার এক্সটেরিয়রকে আবার ব্রাঞ্চ আউট করলাম, পরে বললাম ল্যান্ডস্কেপিং, পেইন্টিং, এটাকে আবার ব্রাঞ্চ আউট করে বললাম ফ্লোরিং এবং ইন্টেরিয়র। এই যে মেইন আইডিয়া, এটা হচ্ছে মেইন প্রজেক্টটা। আইডিয়াটাকে মাঝখানে রেখে বিভিন্ন দিকে যে ব্রাঞ্চ আউট করা হয়, পরে আরো ডিটেইলে যাওয়া হয়, সেটাকে বলা হয় মাইন্ড ম্যাপার। মাঝখানে আসলে মাথা থাকে আর কি, আইডিয়াটা থাকে বা প্রজেক্টটা থাকে, সেটাকে আমরা ব্রাঞ্চ আউট করি। এক একটা ব্রাঞ্চে যত যাব আমরা, তত আসলে ডিটেইলটা পাবো। ঠিক আছে, সেটাকে আমরা বলি মাইন্ড ম্যাপিং। এটা একটা ওয়েতে আমরা
প্রেজেন্ট করতে পারি। আমি আপনাদের দেখাবো, ছবিগুলো আছে আমাদের প্রেজেন্টেশন স্লাইডে। আর আরেকটা যেটা সবচেয়ে বেশি আমরা ইউজ করি, সেটা কি কেউ বলতে পারবেন? সবচেয়ে কোনটা বেশি ইউজ করা হয়? সবাই ইউজ করছি আমরা। ফ্লোচার্ট, সেটা হচ্ছে আউটলাইন করা। আউটলাইন। আউটলাইন মানে কি? প্রজেক্টের নাম লিখলেন, তারপর আমরা ট্যাব দিই না? ট্যাব দিয়ে কি বললাম? এক্সটেরিয়র। এক্সটেরিয়র আন্ডারে কি কি আছে? ল্যান্ডস্কেপিং, আরেকটা কি আছে? পেইন্টিং, তাই না? পেইন্টিং। কিভাবে যে ওয়ার্ডে করেন বা এক্সেলে করেন, মেইনলি ওয়ার্ডে আমরা করি। প্রজেক্টের নাম, তারপর কি কি কাজ করব আমরা, প্রতিটা কাজের কিন্তু প্যারেন্ট চাইল্ড করে আমরা করি, করি না? সেটাকে বলা হচ্ছে আউটলাইন বলা হয়। সবচেয়ে বেশি ইউজ হয় ডকুমেন্টেশন। ঠিক আছে? আর আমরা যে ট্রিটা দেখতেছি, এটা আসলে ব্রেন এস্টিমেটের জন্য খুব ভালো। সবাই মিলে বসে যখন করবেন তখন এটা খুব কাজের, যেটা আমরা ট্রি স্ট্রাকচারটা দেখতেছি। এই তাহলে আমরা তিনটা পপুলার ওয়েতে আসলে এটাকে প্রেজেন্ট করা হয়। আরো আছে, কিন্তু এই তিনটা আসলে মেইন। একটা হচ্ছে ট্রি স্ট্রাকচার বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, একটা হচ্ছে আপনার মাইন্ড ম্যাপিং, একটা হচ্ছে আউটলাইন করা, যেটা ওয়ার্ডে আমরা Mind সবচেয়ে mapping. বেশি use করি। বা মাইক্রোসফট প্রজেক্ট কিভাবে করে বলেন? মাইক্রোসফট প্রজেক্ট কিন্তু আউটলাইন করে। মাইক্রোসফট Outline প্রজেক্ট প্রেজেন্ট করতে পারে না। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন একটা ভালো ডাব্লিউপিএস তৈরি করার জন্য আমাদের আসলে কি কি টেকনিক লাগবে? দেখেন, দুইটা টেকনিক আমরা ইউজ করি একটা ভালো ডাব্লিউপিএস তৈরি করার জন্য, মানে প্রজেক্টটাকে ম্যানেজেবল কম্পোনেন্ট বানানোর জন্য। তিনটা রুল মনে রাখবেন। একটা হচ্ছে 100% রুল। গান শুনছেন তো নাকি? 100% লাভ। জি। কয়দিন খুব চলছে নাকি? সো 100% রুল একটা। 2 নম্বর হচ্ছে 100% rule. 880 রুল, 880 রুল কিংবা 440 রুল। আমার মনে হয় 100% রুলটা পিএমবকে মেনশন আছে, বাকিগুলো আছে কিনা আমার জানা নেই। আর 3 নম্বর রুল হচ্ছে, সেটা আসলে কোনো কিছু মেনশন করতেছি না, আমি পরে বলবো আপনাদের 3 নম্বর রুলটা। হ্যাঁ, তাহলে 100% রুলটা কি দেখেন, এই যে আমরা এই যে ব্রেকডাউন করছি না, এখন এই যে আমরা ডাব্লিউএস এ ব্রেকডাউন করতেছি, এটা ট্রেডিশনাল প্রজেক্টে বলেন আর অ্যাজাইলে বলেন, ব্রেকডাউন তো সব জায়গায় করা হয়। এই ব্রেকডাউনটা করার সময় কে করবে আসলে? অ্যাজাইলে কে করবে আর ট্রেডিশনাল প্রজেক্টে কে করবে? অ্যাজাইলে পুরো টিমই করবে, সবাই একসাথে বসে। Team করবে। ইটারেশন প্ল্যানিং এ আমরা ব্রেকডাউন করি। হ্যাঁ, দেখবেন যে ইউজার স্টোরি কে ব্রেকডাউন করে, ফিচার কে ব্রেকডাউন করে ইউজার স্টোরি করে। জি, গ্রুমিং সেশনে এপিক কে ভেঙে ওরা ফিচার বানায়, ফিচার কে ভেঙে ইউজার স্টোরি বানায় গ্রুমিং সেশনে। জি, আর ইটারেশন প্ল্যানিং এ ইউজার স্টোরি কে ব্রেকডাউন করে ওরা আসলে টাস্ক তৈরি করে, কাজ তৈরি করে, Task কি কাজ করে ইউজার স্টোরি ডেলিভারি হবে। তাহলে সবাই মিলে, তাই না? জি। ট্রেডিশনাল প্রজেক্টে স্টেকহোল্ডার Project manager. Project manager. এটা মনে Traditional. রাখতে হবে, ডাব্লিউবিএস তৈরি করার সময় সবাইকে আমাদেরকে ইনভলভ করতে হবে। সবাই হবে, হ্যাঁ। হ্যাঁ, ট্রেডিশনাল Stakeholder. প্রজেক্ট বলেন, যাই বলেন, তারপর কারণ এটা যদি আপনি নিজে বানায় কাউকে দেন, তাহলে কিন্তু সে বাই ইন হবে না। একটা শব্দ আমরা বলি না, বাই ইন, অনেক ইউজ করে টার্মটা বাই ইন। জি, মানে সবাই এগ্রি হবে না আর কি। বাই ইন শব্দের বাংলা অর্থ হচ্ছে অ্যাক্টিভ ইনভলভমেন্ট বা অ্যাক্টিভ সাপোর্ট। জি, জি, পাবেন না যদি আপনি কাজ চাপায় দেন, আর নলেজ ওয়ার্কারদের কিন্তু কাজ চাপায় দিলে কাজ আরো খারাপ হয়। আর এটা হবেও না ভাইয়া, এটা ডাব্লিউপিএস তো অনেকটা হচ্ছে ওই যে রুট লেভেলে ব্রেকডাউন টাইপ Right. বলা যায়। সো এটা তো সব হ্যাঁ। প্রজেক্ট ম্যানেজার হয়তো সব এক্সপেরিয়েন্স থাকবে এমন তো কোনো কথা নেই। রাইট, এক্সেলেন্ট। হ্যাঁ, তার মানে আমি তো সব বিষয় জানি না আসলে। আমি হয়তো পেন্টিং নিয়ে কখনো কাজই করিনি, আর আমি যদি পদ্ধতি করে করি তাহলে তো বিরাট বিপদে পড়বো। জি, এটা হচ্ছে যারা এটাতে এক্সপার্ট তাদেরকে ডাকেন, তাদের কাছ থেকে ইনপুট নেন, নিয়ে তাদের কাছ থেকে এটা তৈরি করেন। জি, তাহলে আসলে একদম আসলটা আসবে, এবং তখন তারা রেসপন্সিবিলিটি নিবে যে এটা তো আমি ডিসাইড করেছি। এখন প্রত্যেকে যদি কোনো সমস্যা হয়, সে কিন্তু এটা ওনারশিপ নিবে। জি, এই জন্য মনে রাখবেন, সব প্রজেক্টেই এই ধরনের কাজগুলো, শুধু এইটা না, এই ধরনের যে কাজগুলো যেটাতে আসলে সবার পার্টিসিপেশন এনশিওর করা দরকার, সেখানে অবশ্যই করবেন। নিজে নিজে করলে নিজেই আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন আর কি, বড় বিপদে পড়বেন। জি, সো দিস ইজ এ টিম এফোর্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা যে ব্রেকডাউন করলাম, এই যে বড়টাকে ভেঙে ছোট বানাচ্ছি, ছোট এটাকে আবার ভেঙে আরো ছোট করলাম, এই ব্যাপারটাকে বলা হয় ডিকম্পোজ করা, জি, তাই না? জি। জাস্ট ডিকম্পোজ করতেছি আমরা, বড়টাকে ভেঙে ডিকম্পোজ করে ছোট বানাচ্ছি। এই সবচেয়ে বড় টেকনিক যেটা ইউজ হয় ডাব্লিউপিএস তৈরি করার সময়, সেটাকে বলা হয় ডিকম্পোজিশন টেকনিক।
আমি কিন্তু অনেক জিনিস পড়াই ফেলতেছি, হ্যাঁ। অলরাইট, এখন আসেন 100% রুলে। হোয়াট ইজ 100% রুল? যখন আমরা WBS তৈরি করব তখন প্রথম মাথায় রাখতে হবে 100% রুল। কি জিনিস? সেটা হচ্ছে দেখেন আমরা এমন ভাবে প্যারেন্টকে, সব জায়গায় প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ না, প্যারেন্ট দুইটা ইমিডিয়েট চাইল্ড। এটা যদি আবার চাইল্ড হয়, প্যারেন্ট হয়, তাহলে এটার আবার দুইটা চাইল্ড আছে। জি তাহলে এমন ভাবে আমাদেরকে প্যারেন্ট থেকে যখন চাইল্ড আইডেন্টিফাই করব যে কয়টা চাইল্ড হবে আমার, এমন ভাবে আইডেন্টিফাই করব যাতে এই দুইটা চাইল্ড হলে আমার 100% অফ এক্সটেরিয়র রেনোভেশন হয়ে যায়, আর কোনো কম্পোনেন্ট বা ডেলিভারেবল বাদ না থাকে। এমন ভাবে ইন্টেরিয়র রেনোভেশনকে ব্রেকডাউন করতে হবে যে এই দুইটা মিলে যাতে আমার 100% ডেলিভারিটা এনশিওর হয়। যদি কোনো একটা কম্পোনেন্ট আপনি আইডেন্টিফাই করতে মিস করেন, তাহলে আপনার এখানে 100% আসলে হবে না, কোনো একটা গ্যাপ থেকে যাবে কাস্টমার স্যাটিসফ্যাকশনে বা কাস্টমার রিকোয়ারমেন্ট ডেলিভারি দিতে। এবং এখানে যদি ধরেন 90% বা 80% হলো, এখানে 100% হলো, তাহলে ওভারঅল প্রজেক্টে কি একটু গ্যাপ থাকবে না? জি গ্যাপ থাকবে কিন্তু। তার মানে এমন ভাবে ব্রেকডাউন করতে হবে প্রতিটা লেভেলে যাতে চাইল্ড মিলে প্যারেন্টের 100% হয়, চাইল্ড মিলে প্যারেন্টের 100% হয়, আবার এই দুইটা 100% মিলে যাতে আমার পুরা প্রজেক্টের 100% ডেলিভারি হয়। জি এইভাবে যদি একটু প্ল্যান করেন, কোনো যাতে কিছু মিসিং না হয়। আসল উদ্দেশ্য কি? যাতে কোনো কিছু মিস না হয় আমার। কোনো একটা জিনিস মিস হওয়া মানেই কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন, এবং আসল কথা হচ্ছে ভ্যালু বা বেনিফিট অ্যাচিভ হবে না। এটা হচ্ছে 100%। সরি ভাই, এখানে যেটা 100% বলছেন, হ্যাঁ সেটা বুঝছি। মানে আমার ব্রেকডাউন আমি যত নিচে যাই সেটা কোনো প্রবলেম না। তো সেটা প্রবলেম আছে, সেটা আমি 3 নম্বর রুলে বলবো। এই 3 নম্বর রুলে। আচ্ছা, সেটা বলতেছি। আচ্ছা, এবার আসেন 2 নম্বর। 2 নম্বর রুল বলছি 880 রুল। এটা বা 440 রুল বলে, এটা আসলে সব জায়গায় খাটানো যায় না। এটা অ্যাজাইল টিম ইউজ করে। অ্যাজাইল টিম মনে আছে আমাদের ইটারেশন সাইজ কত হয়? টাইম ফ্রেম 2x মানে কত আসলে? 1 to 5 4 আর আছে 10 days 10 ডেজ। 10 প্লেটে কত ঘন্টা হয়? 80 80 ঘন্টা হয়? 80 hours 80 আওয়ার্স হয়। এখানে ফরম্যাট হচ্ছে এইটা যে আমি এই যে ব্রেকডাউন করতেছি, ব্রেকডাউন করে ওই যে মানে শঙ্করদা বলতেছিলেন যে আসলে কত ব্রেকডাউন আমরা করব। সো একটা সিম্পল রুল হচ্ছে এইটা যে আমরা ব্রেকডাউন করে এত ছোট করব না যাতে একজন রিসোর্সের এই কাজটা করতে 8 ঘন্টার কম সময় লাগে। আবার কাজটাকে এত বড় রাখবো না যেটা করতে 80 ঘন্টার বেশি সময় লাগে। বা বুঝতে পারছেন? আরেকবার হ্যাঁ, কাজটা আমরা এত ছোট করে ফেলবো না যেটা করতে 8 ঘন্টার কম সময় লাগে। আবার এত বড় রাখবো না যেটা করতে 80 ঘন্টার বেশি সময় লাগে, 2 উইকস এর বেশি সময় লাগে। দুই ক্ষেত্রে ম্যানেজমেন্টটা কঠিন হয়ে যায়। যদি 8 ঘন্টার কম হয় তাহলে আর মাইক্রো ম্যানেজ করতে হয়, আর যদি 80 ঘন্টার বেশি হয় সেটা কিন্তু ম্যানেজ করা টাফ হয়ে যায়। কিন্তু এটা কিন্তু কনস্ট্রাকশনে ইউজ করতে পারবেন না। কনস্ট্রাকশনে হয়তো একটা কম্পোনেন্ট করতে হয়তো আমার 6 মাস লাগবে, তাই না? জি সেক্ষেত্রে ভাই কিভাবে করবো, এটাই তো ঝামেলা। না, তখন আপনি এটা তো জাস্ট রুল অফ থাম, এটা কিন্তু ম্যান্ডেটরি কিছু না। এই দুইটাই 100% রুল, 880 রুল সব হচ্ছে রুল অফ থাম বলতেছি। আপনি ইউজ করতে পারেন, না করতে পারেন, করলে ভালো, সব জায়গায় করতে পারবেন না। ভাইয়া একটু হ্যাঁ একবার একটু রিপিট করবেন, মানে একজন লোকের 8 ঘন্টার চেয়ে যাতে কম না হয়। হ্যাঁ হ্যাঁ, আর 80 আওয়ার্স এরটা কি বললেন ভাইয়া? 80 আওয়ার্স মানে এত বড় রাখবো না যাতে একজনের করতে 80 ঘন্টার বেশি সময় লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এটা কি তাহলে মানে ওয়াস্টেজটা কমানোর জন্য, মানে ম্যান ওয়ার্কের ওয়াস্টেজ? হ্যাঁ, ম্যানেজমেন্টটা ইজি করার জন্য। হ্যাঁ, ইজিলি তাহলে আপনি কিন্তু ফলো আপ করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। একদিনে যদি একজনকে 20টা কাজ দেন তাহলে ফলো আপও করতে পারবেন না, সেও করতে পারবে না আসলে। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল না। এগুলা দেখেন, এগুলো কিন্তু অ্যাজাইল পিক করেছে, কিন্তু এগুলো কিন্তু পিএম বকে আমরা অনেক আগে থেকে আলোচনা করতাম, কিন্তু অ্যাজাইল কিন্তু পিক করেছে এগুলো, তাই না? 80 তার মানে 2 উইকস। আর অনেক ছোট প্রজেক্টে আপনি 440 ইউজ করতে পারেন, মানে এক সপ্তাহ যদি ইটারেশন হয়, তাই না? জি 440 মানে কি? 40 মানে এক সপ্তাহ, 5 আর 40। তখন আপনি ছোটটা 4 আওয়ার রাখতে পারেন, বড়টা 40 ঘন্টা রাখতে পারেন। আর 40 ঘন্টা বেশি হলে তো অন্য ইটারেশনে যাবেন, আপনি কিন্তু কাস্টমারকে দেখাতে পারবেন না আউটপুটটা।
আচ্ছা, এবার আসেন থার্ড রুল। থার্ড রুলটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই বাকিগুলো দরকার যে নাও ইউজ করেন, আপনাকে থার্ডটা ইউজ করতে হবে। সেটা কি? থার্ড রুলটা হচ্ছে যে আমরা আসলে কতদূর ব্রেকডাউন করবো। আমি তো এই পর্যন্ত ব্রেকডাউন করছি, আরেকজনকে যদি দেই সে আরো ব্রেকডাউন করবে না? জি এটাকে দিয়ে হয়তো আরো 3টা করে ফেললো। আবার আরেকজনকে দিলেন, সে আবার কি করলো, কি এইটাকে আবার আরো 2 ভাগ করলো, এটাকে আরো 3 ভাগ করলো, এটাকে আরো 5 ভাগ করলো, করতে পারে না? তাহলে আসলে আমরা ডিকম্পোজ, হোয়ার ইজ দ্য এন্ড, শেষ কোথায় আসলে? এটার রুলটা হচ্ছে 3 নম্বর রুল, যে আমরা কেন ডিকম্পোজ করতেছি, ডাব্লিউএস কেন বানাচ্ছি, শুরুতেই বলেছিলাম ম্যানেজেবল করার জন্য, তাই না? এখন আমরা যদি খালি ভাঙতেই থাকি তাই তো আনম্যানেজেবল হয়ে যাবে। সো আমরা কি করব? হোয়ার ইজ দ্য এন্ড? এন্ডটা হচ্ছে যে ডাব্লিউবিএস বা এটা কি আমরা বললাম ওয়ার্ক প্যাকেজ, তাই না? ওয়ার্ক প্যাকেজ যে স্টেজে গিয়ে আপনি ক্লিয়ারলি এস্টিমেট করতে পারেন, ভিজুয়ালাইজ করতে পারেন কয়েকটা জিনিস, যে এই ওয়ার্ক প্যাকেজটা করতে কি পরিমাণ রিসোর্স লাগবে, ঠিক আছে, কি পরিমাণ সময় লাগবে, শিডিউল, কি পরিমাণ কস্ট লাগবে, কি কি কোয়ালিটি আছে আপনি এস্টিমেট করতে পারেন বা ভিজুয়ালাইজ করতে পারেন, কি কি কোয়ালিটি ক্রাইটেরিয়া এখানে দিতে হবে, তারপরে হচ্ছে কি কি রিস্ক এখানে হতে পারে। এই যে মেজর কয়েকটা জিনিস প্রজেক্ট ম্যানেজমেন্টের, এই কয়েকটা জিনিস যদি আপনি ওই যে আয়রন ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এইটুক করতে কি সময়, মানে সময় কি লাগবে, কস্ট কত লাগবে, কি কি রিসোর্স লাগবে, কোয়ালিটি কি কি এনশিওর করতে হবে, কি কি রিস্ক বা পিটফল থাকতে পারে, যদি আপনি ক্লিয়ারলি এস্টিমেট করতে পারেন, ভিজুয়ালাইজ করতে পারেন, তাহলে এটাকে আর ব্রেকডাউন করার দরকার নেই। কারণ এর চেয়ে বেশি ব্রেকডাউনে গেলে এটা আসলে মাইক্রো ম্যানেজ চলে যাবে, দ্যাট ইজ নট গুড। ঠিক আছে, সেটা হচ্ছে রুল নম্বর 3। ভাইয়া তাহলে এইটা এই থার্ড রোল আর একটা ওয়ার্ক প্যাকেজ, হ্যাঁ, এটা তো তাহলে সেম হয়ে গেল। কি বললেন, আবার বলেন তো? ওয়ার্ক প্যাকেজে আমরা যেটা বললাম, মানে আর ব্যাকগ্রাউন্ড করা যাবে না বা সেটা ফিজিবল হবে না। আর থার্ড রোল দুইটা তাহলে সেম হয়ে গেল না? না না, ওইটাই তো থার্ড রুল বলতেছে। থার্ড রুলের এটাই হচ্ছে ওয়ার্ক প্যাকেজকে আমি কতটুকু পর্যন্ত ব্রেকডাউন করব। যদি আমি বুঝে যাই যে কোন একটা ওয়ার্ক প্যাকেজের রিসোর্স, টাইম, কস্ট, কোয়ালিটি এবং এটার ব্যাপারে ডিটেলস জানি, যে ব্রেকডাউন পর্যন্ত গেলে এরপরে আমি আর ব্রেকডাউনে যাব না, ওটা হচ্ছে থার্ড রুল। থার্ড রুল বুঝছি, আমি ডাব্লিউ ওয়ার্ক প্যাকেজটাকে নির্ণয় করার জন্য আমি তার রুলটা অ্যাপ্লাই করব। নির্ণয় না, মানে আপনি আর কত ব্রেকডাউন, মানে ডিকম্পোজ তো খালি করতে থাকলে হবে না, একটা জায়গায় হ্যাঁ, কিন্তু কত শেষ করতে একটা হবে, জায়গায় গিয়ে আমাকে থামতে হবে, থামতে হবে, রাইট, সেটার জন্য আর কি। সেটার জন্য আমি থার্ড রুলটা অ্যাপ্লাই করব। রাইট রাইট রাইট। সেই থার্ড রুলটা তাহলে কি, মানে কিভাবে করব? এই দুটার তো আমি একটা মানে ইয়ে পেলাম। ওনার প্রশ্ন কেউ বুঝতেছেন? আপনি বুঝিয়ে দিতে পারেন মনে হয় সংকোচ। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে থার্ড রুলটা আমরা ইউজ করব মানে ওয়ার্ক ডাব্লিউপি যদি বলি, প্যারেন্ট চাইল্ড কতটুকু যাবে সেটা নির্ণয় করার জন্য। এখন সেটা নির্ণয় করব কিভাবে, যে স্টেজে গিয়ে ওয়ার্ক প্যাকেজের যে স্টেজে গিয়ে আমি 5টা জিনিস এনশিওর করতে পারবো যে হ্যাঁ এটা ডিটেলস, এই ওয়ার্ক প্যাকেজের ডিটেলস এই জিনিসগুলি আমি জেনে ফেলছি, তখন আমি এরপর আর ওয়ার্ক প্যাকেজকে আর প্যারেন্ট চাইল্ডে ভাগ করব না। এই ভাগ না করার জন্য আমি থার্ড রুলটা ইউজ করব। মানে অন্য রুলগুলি এইটাই থার্ড রুল, অন্য কাজে না। হ্যাঁ, এইটাই থার্ড রুল, এটা এটাই ক্লিয়ার third হওয়া দরকার। আবার থার্ড রুল কোনটা না, এটাই থার্ড রুল। ঠিক আছে, বুঝতে পারছেন সুকান্ত? হ্যাঁ, উনি কোথায় গেল আবার? নেটওয়ার্ক যাই, আমরা সবাই বুঝতে পেরেছি তো না? আচ্ছা হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই, এটা আমরা ডিসকাস করে নিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। আর এগুলা হচ্ছে রুল অফ থাম, এগুলা কিন্তু দেখবেন যে করতেই হবে বা ম্যান্ডেটরি কিছুই না, আপনার কাজের সুবিধার জন্য আপনি করবেন। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, এই যে আমি পুরা তৈরি করলাম প্রজেক্ট ডাব্লিউবিএস ওয়ার্ক প্যাকেজ, এই ব্যাপারটাকে আমরা আসলে কিন্তু এই যে দেখতেছি আমরা, এটাই আসলে ডাব্লিউবিএস, হ্যাঁ, এটাই আসলে ওয়ার্ক প্যাটার্ন স্ট্রাকচার। এখন এখানে কি এটার কোনো বর্ণনা আছে কোথাও? ল্যান্ডস্কেপিং বলতে কি বোঝাচ্ছে? না, এখানে কি কি রিসোর্স লাগবে, কত সময় লাগবে, কত বাজেট, কিছু আছে? না। নাই। সো এই যে প্রতিটা কম্পোনেন্টের যে ডেসক্রিপশনটা যে জায়গায় থাকে সেটাকে বলা হয় ডাব্লিউবিএস ডিকশনারি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বর্ণনাটা, যে এটা টাইটেল হচ্ছে ল্যান্ডস্কেপিং, এটা করতে এই রিসোর্স লাগবে, এটা করতে এত সময় লাগবে, এটার মধ্যে এই রিস্ক আছে, এটার মধ্যে এই কোয়ালিটি এনশিওর করতে হবে, এই কাজটা এই ডিপার্টমেন্ট করবে, বা ইভেন এই কাজটা এই একটা ভেন্ডর করবে, এই ভেন্ডরের সাথে কন্ট্রাক্ট এটা সাইন হয়েছে, এই পুরো ব্যাপারটা যে ডকুমেন্টে থাকে সেটাকে বলা হয় WBS ডিকশনারি। ঠিক আছে, প্রতিটা ওয়ার্ক প্যাকেজের ডিটেলটা ওখানে থাকবে, তাই তো ভাইয়া? রাইট, প্রতিটা ওয়ার্ক প্যাকেজের ডিটেলটা WBS ডিকশনারিতে থাকে। হুম। এবং এটা যদি আপনি বানাতে পারেন ঠিক মতো, এই WBS ডিকশনারি আপনি এক একটা টিমকে দিয়ে দিতে পারেন, বা এক একটা পার্সনকে দিয়ে দিতে পারেন, ইজিলি এটা দিয়ে আপনি ফলো আপ করতে পারেন। এখানে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকতে পারে এই WBS এর। জি ভাই, এটাকে বলতেছি আমরা ওয়ার্কিং ফিলোসফি। ওয়ার্কিং ফিলোসফি, জি। আচ্ছা ঠিক আছে। তো এটা আমাদের পিএমবকে বলা হয় WBS ডিকশনারি। তাহলে WBS শুধু থাকলে হবে নাকি, এর সাথে কি থাকতে হবে কাজের জন্য? ডিকশনারি থাকতে হবে। হ্যাঁ, মাস্ট। ওইটা আসলে আসল, এই ছবি আঁকেন না আঁকেন, এইটা আসলে মাস্ট, কারণ এখানে ডিটেইলটা আছে। এখন একটু আগে আমরা দেখলাম WBS কোড, মনে আছে তাই না? সিমিলার একটা টার্ম আছে যেটাকে বলা হয় কোড অফ অ্যাকাউন্ট। এই দুটোর মধ্যে একটু পার্থক্য বোঝা দরকার। কোড অফ অ্যাকাউন্ট আর আমরা একটু আগে কি বলেছি, WBS কোড, কিংবা আরেকটা বোধহয় টার্ম আছে, এই কোড দিয়ে একটা টার্ম আছে, টার্মটা মনে নেই আমার, দেখবেন যে স্টুডেন্ট ইয়াতে আছে আর কি, সামনে আমরা দেখবো, স্লাইডে দেখবো। আচ্ছা, কোড অফ অ্যাকাউন্ট এটা কিন্তু একটু ডিফারেন্ট জিনিস। আপনারা জানেন যে প্রজেক্টে কিন্তু যখন বাজেট আসে প্রজেক্টের, যারা একটু বড় প্রজেক্টে কাজ করছেন, সব কিন্তু বাজেট কিন্তু একটা হেড থেকে আসে না, অ্যাকাউন্টিং সিস্টেমের বা অর্গানাইজেশনের ফান্ডিংটা কিন্তু। যেমন আমি এখন যে প্রজেক্টে কাজ করতেছি, এখানে একটা ফান্ড দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, একটা ফান্ড দিচ্ছে হচ্ছে বাংলাদেশ, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এবং এখানে কিন্তু অনেক কম্পোনেন্ট আছে, কিছু কম্পোনেন্ট আছে গুডস আছে, কোয়ার্টস আছে, তারপর আপনার সার্ভিস আছে, প্রতিটার অ্যাকাউন্টিং কোড কিন্তু ডিফারেন্ট। সব কিন্তু এক সোর্স থেকে আসবে না ফান্ডটা। না না, এটা কিন্তু প্রাইভেট সেক্টর সেম হয়। আপনার এটাকে কস্ট সেন্টার বলি আমরা অনেক সময়, বিভিন্ন কস্ট সেন্টার কিন্তু থাকে। ইকুইপমেন্ট একটা কস্ট সেন্টার থেকে আসবে, তারপর আপনার হচ্ছে রিসোর্স একটা কস্ট সেন্টার থেকে আসবে, হ্যাঁ, এরকম কিন্তু ভাগ করা আছে। সেই ব্যাপারটাকে বলা হয় কোড অফ অ্যাকাউন্ট। এবং কোড অফ অ্যাকাউন্টটা জেনারেলি ওয়ার্ক প্যাকেজ লেভেলে আসলে থাকে না, এটা আসলে হায়ার লেভেলে থাকে। হ্যাঁ, কোড অফ অ্যাকাউন্ট সিএ বলা হয় সংক্ষেপে, CA1 CA2। সে ধরেন আমাদের এই প্রজেক্টে কোড অফ অ্যাকাউন্ট, তার মানে একটা টাকা আসবে এই ফান্ড থেকে, আরেকটা টাকা আসবে আর একটা ফান্ড থেকে। ইন্টেরিয়র কাজ করার জন্য একটা ফান্ড, আর একটা ফান্ড হচ্ছে এক্সটেরিয়র কাজ করার জন্য। তাহলে টাকা কিভাবে ডিসকাস হয়, ডিসবার্স হয়, ধরেন এটা আপনার অর্গানাইজেশন, তার অর্গানাইজেশন আসলে টাকা দিবে প্রজেক্টের হেডে, সেটা আবার ডিস্ট্রিবিউট হয়ে যাবে কাজের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। CA1 এক ধরনের থেকে ফান্ডটা আসবে, CA2 কন্ট্রোল অ্যাকাউন্ট, এটাকে কোড অফ এটাকে আমি বলছি কোড অফ অ্যাকাউন্ট না, এই কোড অফ অ্যাকাউন্ট আর WBS কোড সেম, কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট। হ্যাঁ, একটু আগে যেটা বলতেছিলাম আর কি, কন্ট্রোল অ্যাকাউন্ট, এই যে CA1 CA2, এটাকে আমরা অনেক সময় কস্ট সেন্টার বলি, বা একদম আরো যদি নিচে যাই GL কোড বলতে পারি, কোন GL কোড থেকে কোন ফান্ডটা আসবে। এটাকে আমরা বলি কন্ট্রোল অ্যাকাউন্ট। এবং এইটার উপর কন্ট্রোল শব্দটার কারণ হচ্ছে এখান থেকে আসলে আমরা ফান্ডটা কন্ট্রোল করি। আমরা কিন্তু ধরেন এখানে 5 লক্ষ টাকা দিয়েছি, এখানে 10 লাখ টাকা দিয়েছি, এটার উপর বেস করে কিন্তু আমরা কন্ট্রোল করবো যে এই দুইটা কাজ যাতে এই 5 লাখ টাকার মধ্যে হয়ে যায়, 10 লাখ টাকার মধ্যে হয়ে যায়। এই জন্য এটাকে কন্ট্রোল অ্যাকাউন্ট বলা হয়। এর চেয়ে বেশি ফান্ড লাগলে তখন কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল প্রসেস দিতে হবে। ঠিক আছে, তো এইটাকে আমরা বলতেছি কন্ট্রোল অ্যাকাউন্ট। আর যেটা আমরা WBS কোড বলেছি, এটাকে আসলে বলা হয় কোড অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, অলরাইট। এখন আসেন, আমি একটু নেক্সট স্টেজে যাচ্ছি, একটু সবাই খেয়াল করো। এখন পর্যন্ত আমরা কোথায় ছিলাম? ওয়ার্ক প্যাকেজে ছিলাম। জি ওয়ার্ক প্যাকেজ মানে কি? কাজের প্যাকেজ, তাই না? জি, তার মানে কি ওর কাজের ভিতরে package। অনেকগুলো কাজ আছে, আমি কিন্তু এখনো কাজে যাই নাই, আমি এখন ওয়ার্ক প্যাকেজে আছি। এখন দেখেন এই লেয়ার স্কিমিং করতে কি কি কাজ করতে হবে। নিচের লেয়ারটা পেয়েছেন সবাই? জি এই যে আমি ল্যান্ডস্কেপকে ব্রেকডাউন করে আইডেন্টিফাই করেছি ওয়ার্ক প্যাকেজ। এই ওয়ার্ক প্যাকেজটা ডেলিভারি দেওয়ার জন্য আমার কি কি কাজ করতে হবে, কি কি ওয়ার্ক করতে হবে, এটা ছিল ওয়ার্ক প্যাকেজ।
এখান থেকে আমরা ওয়ার্ক গুলোকে বের করতেছি, কাজগুলোকে বের করতেছি, যেটা পিএম ব্লকে বলা হয় অ্যাক্টিভিটিস, কিংবা আমরা সবসময় বলি টাস্ক কিংবা ওয়ার্ক, টাস্ক আর কি। হ্যাঁ, টাস্ক কিংবা অ্যাক্টিভিটি। তার মানে এই তিনটা যদি আমরা টাস্ক করতে পারি তাহলে আমার ল্যান্ডস্কেপিং কমপ্লিট হবে। যদি এই দুইটা কাজ করতে পারি তাহলে পেইন্টিং শেষ হবে। এই তিনটা কাজ করলে ফ্লোরিং শেষ হবে। এই তিনটা কাজ করলে ইন্টেরিয়র ডেকোরেশন শেষ হবে। ভাই বুঝতে পেরেছি? তার মানে আমরা এখন কাজে চলে গেলাম, কিন্তু এতক্ষণ আমরা কি ছিলাম? জাস্ট ডাব্লিউবিএস ছিলাম, ডেলিভারেবল পর্যন্ত ছিলাম। এখন আমরা কাজে চলে গেলাম। প্রজেক্ট আসলে কি মনে আছে? প্রথম চ্যাপ্টারে একটা ফিগার ছিল যে প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট অ্যাক্টিভিটিস। বিভিন্ন কাজ করে আমরা একটা লেভেল থেকে একটা লেভেলে যাব এবং ভ্যালু ক্রিয়েট হবে। তাহলে প্রজেক্টের সিম্পল ডেফিনেশন কি আসলে? প্রজেক্ট ইজ কালেকশন অফ অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আমরা এখানে আইডেন্টিফাই করলাম। এটা ডাব্লিউবিএস কিন্তু একটু পর্যন্ত, এর পরেরটা কিন্তু আসলে কাজ, এবং একটু পর্যন্ত আলোচনা হচ্ছে স্কোপ চ্যাপ্টারে। আর বাকি যে আমি অ্যাক্টিভিটিস আপনাদের এখানে দেখালাম সেটা আলোচনা হচ্ছে শিডিউল চ্যাপ্টারে। ঠিক আছে, সবাইকে আইডিয়াটা বুঝতে পেরেছি? ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা কি তৈরি করলাম? টাস্ক কিংবা অ্যাক্টিভিটিস। তার মানে হচ্ছে এই তিনটা কাজ করলে আমাদের এই ওয়ার্ক প্যাকেজটা ডেলিভারি হবে। এবং এখানেও কিন্তু আমরা 100% রুল অ্যাপ্লাই করব, যে রুলগুলো শিখেছি না। এই তিনটা কাজের বাইরে যাতে এমন কোনো কাজ আমাদের বাদ না যায় যেটার কারণে এটা 100% ডেলিভারি হবে না। এই 100% রুল, 440 রুল কিন্তু আমরা টাস্ক লেভেলেও অ্যাপ্লাই করতে পারি, যদি বড় প্রজেক্ট হয়। সব প্রজেক্টে না, ছোট প্রজেক্টে হয়তো এখানে অ্যাপ্লাই করলে শেষ, লাগবে না ওয়ার্ক প্যাকেজ লেভেলে। অনেক বড় প্রজেক্টে আপনি টাস্ক লেভেলেও 100% রুল, 440 রুল, 82 রুল অ্যাপ্লাই করতে পারেন, এবং 3 নম্বর রুলে অ্যাপ্লাই করতে পারেন। যে টাস্কে আপনি কতদূর যাবেন, যেখানে আপনি টাস্কটা করতে কি পরিমাণ রিসোর্স লাগবে, কত সময় লাগবে, হ্যাঁ, তারপরে কাজটা করতে কি কি রিস্ক আছে, কি কি কোয়ালিটি এনশিওর করতে হবে, যদি আপনি জানতে পারেন তাহলে আর এই কাজটাকে আর ব্রেকডাউন করার দরকার নেই। আচ্ছা, সবাইকে আইডিয়াটা বুঝতে পেরেছি এখন পর্যন্ত? ওকে, এবার আসেন। ভাই ওই অ্যান্টিবায়োটিক্স রুল আর থার্ড রুলটাও তো এখানে অ্যাপ্লিকেবল হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, সেম করতে পারেন। জি আপনি যদি কোনো ছোট প্রজেক্ট হয় সেখানে আপনি এটিকে কাজ বানিয়ে ফেলতে পারেন, জি যে আমাদেরকে ল্যান্ডস্কেপিং করতে হবে, জি পেইন্টিং করতে হবে। হ্যাঁ, আর বড় প্রজেক্ট হলে আপনি আরো আরো এটাকে ওয়ার্ক প্যাকেজটা ভেঙে আরো টাস্ক তৈরি করলেন। জি জি বুঝতে পারছি। আচ্ছা, এখানে সবাই আরেকটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এই পর্যন্ত নেমিং কনভেনশনে নাউন এবং জিরান্ড ইউজ করেছি। তারপরে কি ইউজ করেছি সবাই খেয়াল করেছেন? ভার্ব। ভার্ব ইউজ করেছি, কিন্তু জি সব জায়গায় কিন্তু ভার্ব দিয়ে শুরু করেছি। এটা কিন্তু একটা রুল অফ থাম। আপনি যদি কোনো প্রজেক্টে এইভাবে লেখেন এটা কিন্তু খুবই রিডেবিলিটি বাড়বে, সবাই পড়েই বুঝতে পারবে যে এটা কি করতে যাচ্ছি আমরা। পেইন্ট দ্য ওয়াল, রিমুভ অল আইটেমস, বলা যাচ্ছে না? জি ক্লিয়ারলি বলা যাচ্ছে। সো কাজ যেহেতু আমরা করতেছি ওইভাবে আপনি ভার্ব দিয়ে শুরু করবেন। এটাও একটা রুল অফ থাম, বেস্ট প্র্যাকটিস। ওকে, তাহলে আমরা কি করলাম দেখেন, স্কোপ আলোচনা করলাম, তারপরে বললাম যে শিডিউলে আমরা ওয়ার্ক প্যাকেজকে ভেঙে অ্যাক্টিভিটি বানাই। তাহলে আমরা যে ওয়ার্ক প্যাকেজকে ভেঙে অ্যাক্টিভিটি বানালাম, তাহলে টেকনিকটার নাম কি হবে? এটা জি ভাই। প্রজেক্টকে ভেঙে আমরা ছোট ছোট স্মল কম্পোনেন্টে বানাইছি ওয়ার্ক প্যাকেজ, তখন কি ইউজ করেছিলাম? ডিকম্পোজ। ডিকম্পোজ। তাহলে ল্যান্ডস্কেপ ভেঙে আবার অ্যাক্টিভিটি তৈরি করলাম, সেম তাই না? ডিকম্পোজ। জি জি এটা ওয়ার্ক প্যাকেজ থেকে আমরা টাস্কে আসলাম, আর আগে প্রজেক্ট থেকে আমরা ওয়ার্ক প্যাকেজে আসছি। জি কিন্তু দুইটার টেকনিকই হচ্ছে ডিকম্পোজ করা। তাহলে এখানে আমরা ইয়া ইউজ করতে পারি না? অনেক প্রজেক্টে এই যে আমরা ডাব্লিউবিএস তৈরি করলাম, এখানে অনেক সময় আমরা আরেকটা লেভেল রাখতে পারি, হ্যাঁ, যেটাকে আমরা বলি প্ল্যানিং কম্পোনেন্ট। প্ল্যানিং কম্পোনেন্ট অনেক সময় ডাব্লিউবিএস তৈরি করার সময় এই টার্মটাও আছে, মোস্ট প্রবাবলি দেখবেন মেনুটা আছে, প্ল্যানিং কম্পোনেন্ট। তার মানে হচ্ছে যে আমরা এটা আসলে এখনো প্ল্যানিং করতে পারি নাই, এটা উপরের লেভেলে রেখে দিই আমরা, হ্যাঁ, কিংবা আরেকটা লেভেলে ব্রেকডাউন করে রাখলাম, কিন্তু আরো ডিটেইলে আমরা যেতে পারি নাই, সেটাকে বলা হয় প্ল্যানিং কম্পোনেন্ট। এবং এটাকে অনেক সময় প্রেজেন্ট করা হয় এরকম ডট ডট দিয়ে। আমি তো প্রেজেন্ট করছি সবগুলোকে রেক্টেঙ্গেল দিয়ে, তাই না?
এখানেও রেক্টেঙ্গেল দিয়ে প্রেজেন্ট করা হয় কিন্তু ডট ডট দিয়ে। তার মানে এইটা এখন আমরা প্ল্যানিং করতে পারি নাই, ডিটেইলে যেতে পারি না, এটাকে বলা হয় প্ল্যানিং কম্পোনেন্ট। তার মানে এটা উই নিড মোর প্ল্যানিং। আইডিয়াটা কিন্তু রোলিং অফ প্ল্যানিং এর মতো। তার মানে এই দুটা হওয়ার পরে আমরা এটাকে আরো ডিটেইল প্ল্যানিং এ যাব। এখন আমরা জানি না আসলে তো যে কম্পোনেন্ট গুলো আমরা ডিটেইলে যেতে পারি না সেগুলোকে আমরা একটা উপরের লেভেলে রেখে দেই। সেটা হয়তো ফার্স্ট লেভেলে রাখতে পারেন কিংবা সেকেন্ড লেভেলে রাখতে পারেন, কিন্তু ওইটার কোনো টাস্ক আমরা এখন আইডেন্টিফাই করি নাই, সেটাকে বলা হয় প্ল্যানিং কম্পোনেন্ট। জি জি, এটা পরবর্তী রিভিশনে আসবে আর কি এটাতে। রাইট রাইট, পরবর্তী রিভিশনে আপনার আসবে। হয়তো এখন আমরা জানি না বা এটা আসলে পরের বছরে করব, ফলে এখন ডিটেইল যাওয়ার দরকার নেই, এখন আমরা এই দুটো করব। ওকে, অনেক ডেফিনেশন বললাম আমি। এবার আসেন কস্টের কনসেপ্টে। তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে আমরা স্কোপ, এখানে আমরা শিডিউলে গিয়ে ওয়ার্ক প্যাকেজকে ভেঙে টাস্ক তৈরি করলাম। এখন সবাই আসি নাকি অবস্থা? ঠিক আছে। আছি ভাইয়া। আসি ভাইয়া। ওকে, দেখেন এইখানে আমাদের এখন মেইন জিনিস হচ্ছে লেভেল দ্য ল্যান্ড। এইটা করতে কি পরিমাণ সময় লাগবে, লেভেল দ্য ল্যান্ড এটা যদি আমরা জানি, সে এটা করতে 3 ডেজ সময় লাগবে। লে ফ্লোরিং টাইলস অ্যানাদার 4 ডেজ লাগবে। ধরো আর্টিফিশিয়াল গ্রাস লাগাবো আমরা, 2 দিন সময় লাগবে। প্রতিটা কাজের ডিউরেশন বের করতে পারবো না আমরা, বিভিন্ন টেকনিকে বের করা যাবে, যেমন অ্যানালগাস এস্টিমেশন, বটম আপ এস্টিমেশন, অনেকগুলো আমি পড়াবো আপনাদের, ওটা আমরা পরে যাচ্ছি। আমরা যদি এই 3টে অ্যাক্টিভিটি ডিউরেশন জানি, তাহলে আমি বলতে পারবো না ল্যান্ডস্কেপিং শেষ করতে কত সময় লাগবে। জি 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 ভাইয়া। আবার যদি ফিনিশ দা এক্সটেরিয়র ওয়াল এটা করতে 5 দিন সময় লাগে, পেইন্ট দা ওয়াল করতে আরো 5 দিন সময় লাগলো, তাহলে আমি বলতে পারবো না পেন্টিং এ কত সময় লাগলো। জি এখন ল্যান্ডস্কেপে কত সময় লাগলো, পেন্টিং এ কত সময় লাগলো, এই দুইটা আমরা যদি জানি, তাহলে এক্সটেরিয়র করতে কত সময় লাগবে জানবো। জি 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 তাহলে আমরা কিন্তু জেনে যাব। এইভাবে সিমিলারলি এখানেও যদি আমরা উপরের দিকে যেতে থাকি, তাহলে কিন্তু আমি এটারও কিন্তু শিডিউল জানতে পারবো যে ইন্টেরিয়র করতে কত সময় লাগবে, এক্সটেরিয়র করতে কত সময় লাগবে। এই দুইটাকে যদি আমরা জানি, তাহলে কিন্তু ইজিলি আমরা বের করতে পারি প্রজেক্টটা শেষ করতে কত সময় লাগবে। পারবো? জি এইখান থেকে আসলে এটাকে বলা হচ্ছে প্রজেক্ট শিডিউল। এইভাবে কিন্তু ট্রেডিশনাল প্রজেক্টে প্রজেক্ট শিডিউল তৈরি করা হয়। করছেন না আপনারা? এইভাবে কিন্তু করা হয়। So, তার মানে দেখেন ডাব্লিউবিসি কিন্তু আমাকে শিডিউল তৈরি করতে হেল্প করতেছে। সো আমরা প্রজেক্ট শিডিউল পেয়ে গেলাম। এবার আসেন কেন আসলে হ্যাঁ, ডাব্লিউবিসি এখানে আমি একটা ইয়ে করতে চাই, যদিও বা এটা এখানে আলোচনার বিষয় না, পরবর্তী নিশ্চয়ই আলোচনা হবে। এখানে আমি যখন স্কেজুয়ালিং করব, আমার এখানে কিছু ওভারল্যাপিং থাকতে পারে, অর্থাৎ আমি যখন এক্সটেরিয়র করব তখন ইন্টেরিয়র কাজে হাত দিতে পারি, হ্যাঁ হ্যাঁ, সেটা করতে তখন পারেন। সেক্ষেত্রে আমার টাইম অনেকটা কমে আসবে। রাইট রাইট, সেটা কমে আসবে। তো ওইটা নিয়ে আমরা শিডিউল চ্যাপ্টার যখন পড়বো তখন আলোচনা করব। তখন শিডিউলিং করার সময় আমরা আসলে সিপিএম মেথড ইউজ করি, ক্রিটিক্যাল পাথ মেথড, সিপিএম, তাই না? নেটওয়ার্ক ডায়াগ্রাম ইউজ করি, ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করি, এবং অনেক কাজ প্যারালাল হতে পারে, হ্যাঁ, অনেকগুলো লিড হতে পারে, ল্যাগ হতে পারে, তার উপর বেস করে শিডিউল কম বেশি হয়ে যাবে। তো সেটা আমরা পরে আলোচনা করবো। এখন জাস্ট সিম্পল ভাবে বললাম যে আমরা কিভাবে ডাব্লিউবিএস থেকে প্রজেক্টের শিডিউলটা বের করতে পারি। সবাই বুঝতে পেরেছি তো আইডিয়া, না? জি আসেন এবার আমি বললাম যে আমরা এটা 2 দিন লাগবে, এটা 3 দিন লাগবে, এটা 4 দিন লাগবে। আমরা সময় জেনে গেছি এই প্রতিটা কাজে, তাই না? জি এখন যদি আমরা জানি যে লেভেল দ্য ল্যান্ড করতে কি কি রিসোর্স যদি আমরা জানি, এবং এই রিসোর্সের টাইপ জানি, আমরা টাইপ কি কি রিসোর্স লাগবে লেভেল দ্য ল্যান্ড করতে, সেটা টাইপ কি কি, এবং কোয়ান্টিটি যদি জানি, এবং যদি প্রতিটা রিসোর্সের রেট জানি, ধরেন লেভেল দ্য ল্যান্ড করতে আমার এক্সকেভেটর লাগবে, তাহলে টাইপ কি, ইকুইপমেন্ট। কয়টা লাগবে এক্সকেভেটর? একটা লাগবে, কোয়ান্টিটি 1। রেট কত? যে পার ডে আমার 10,000 টাকা ভাড়া দিতে হবে। তাহলে আমি লেভেল দ্য ল্যান্ডের ইয়ে পাবো না, কস্ট পাবো, ডলার ভ্যালু পাবো, কস্ট। জি 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 এর সাথে যে লেবার টেবার থাকে, ধরেন লেবারও আছে, ধরেন 5 জন লেবার কাজ করবে, 5 লেবার্স, তার রেট যদি জানি, কয়দিন কাজ করবে? 2 দিন। 5টা লেবার 2 দিন কাজ করবে, রেট যদি জানি আমরা যে 1,000 টাকা করে, ইজিলি আমরা কিন্তু লেবার কস্ট পেয়ে যাবো। তার মানে
সব কস্ট কিন্তু আমি পেয়ে যাচ্ছি টাইম জানা থাকলে, এবং যদি রিসোর্স কি লাগবে, কি পরিমাণ লাগবে, রেট জানি, তাহলে আমি এই কম্পোনেন্টটার কিন্তু এই কাজটা করার কস্ট পেয়ে যাচ্ছি। সে এটা লাগবে $100 ফর এক্সাম্পল। সিমিলারলি এটা যদি আমি রিসোর্স জানি, টাইম তো অলরেডি আমার জানা আছে, কি টাইপের রিসোর্স লাগবে, কি কোয়ান্টিটি রিসোর্স লাগবে, টাইপ এবং কোয়ান্টিটি, এবং যদি রেট জানি, ইজিলি আই ক্যান গেট ডলার ভ্যালু অফ ডুইং দিস ওয়ার্ক। সে এটা করতে $200 লাগবে, $200। আবার এটা করতে ধরেন অ্যাট দ্য গ্রাস সিমিলার ভাবে আমি পাইলাম $300। তাহলে যদি আমি সব অ্যাড আপ করি, ল্যান্ডস্কেপে কত টাকা লাগবে? 100, 200, $600 লাগবে। সিমিলারলি আমরা এইটা থেকে বের করতে পারবো না যে $800 লাগবে ফর এক্সাম্পল। জি তার মানে এই পুরা কম্পোনেন্ট করতে $1400 লাগবে। সিমিলারলি এখান থেকে যদি আসি, ধরেন $2000 লাগবে এইটা করতে। তাহলে পুরা প্রজেক্টে যদি আমরা এই দুইটাকে যোগ করি, তাহলে 3400 টাকা। 3400। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের খরচ। সবাই আইডিয়াটা বুঝতে পেরেছি? জি ভাইয়া। WBC কিন্তু আমাকে হেল্প করতেছে প্রজেক্টের শিডিউল বের করতে, WBC কিন্তু আমাকে হেল্প করতেছে প্রজেক্টের বাজেট বের করতে, কস্ট পে করতে। আয়রন ট্রায়াঙ্গেলের দেখছেন, খেয়াল করছেন? স্কোপকে ব্রেকডাউন করে আমরা এটা বানাইছি, জি সেটার উপর বেস করে আমরা শিডিউল পেলাম, সেটার উপর বেস করে কিন্তু আমরা কস্ট পেয়ে গেলাম। জি আর প্রতিটা লেভেলে যদি কোয়ালিটিটা কনসিডার করেন, রিসোর্সের কোয়ালিটি, তাই না, ম্যাটেরিয়ালের কোয়ালিটি, কাজের কোয়ালিটি, তাহলে কিন্তু আসলে আরো বেটার হবে, কস্টিংটা আরো বেটার হবে। এটাকে আমরা বলি কস্ট অফ কোয়ালিটি। কস্ট অফ কোয়ালিটি কিন্তু কনসিডার করতে হবে, তাই না? যখন আপনি কস্টিংটা করবেন স্পেশালি, তখন কস্ট অফ কোয়ালিটিটাও এনশিওর করতে হবে, এই যে কোয়ালিটি পার্টটা, তাহলে কিন্তু আমি প্রজেক্টে আরো অ্যাপ্রোপ্রিয়েট বাজেট পাবো। সো দিস ইজ দ্য হোল আইডিয়া। এই যে তিনটা চ্যাপ্টার, স্কোপ, শিডিউল এবং কস্ট, তিনটা এবং কোয়ালিটি, সবগুলোই কিন্তু এটার সাথে কানেক্টেড। সবাই নিশ্চয়ই এখানে- বুঝতে পারছেন? মানে কোয়ালিটিতে, মানে WBC তো কোয়ালিটি উল্লেখ থাকবে না, কোয়ালিটি মানে এখানে তো কোয়ান্টিটি আছে, যেমন আপনার রিসোর্সকে ভাঙে টাইপ, রেট, কোয়ান্টিটি বের করলো, এখানে কি কোয়ালিটি উল্লেখ থাকবে এই রিসোর্সের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আপনি যে আমরা যখন WBS ডিকশনারি লিখি, তখন কিন্তু আপনি চাইলে প্রতিটা ওয়ার্ক প্যাকেজে কোয়ালিটি কি এনশিওর করতে হবে সেটাও আপনি লিখতে পারেন, আচ্ছা কিংবা আপনি চাইলে একদম এটা আনসিন হিরো, হ্যাঁ এটা আনসিন একটা ইয়ে আর কি, মানে বাট প্রত্যেকটার সাথে এটা ইয়ে মাথায় রাখতে হবে। রাখতেই হবে। Motherboard আর কি। কোয়ালিটি বলতে কিন্তু প্রসেসের কোয়ালিটি এবং ডেলিভারেবল কোয়ালিটি দুইটাই মেনশন করতে হবে। জি জি হ্যাঁ, তাহলে তো এখানে আমি মনিটরিং এ বলতে পারি আমার এখানে এই টাস্কে কি কি মনিটর করতে হবে। হ্যাঁ, সবাই পাবেন। মনিটরিং এন্ড কন্ট্রোল এখানে ইনভলভ হচ্ছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি স্কোপ মনিটরিং করতে পারবেন, তারপরে শিডিউল মনিটরিং করতে পারবেন, বাজেট মনিটরিং করতে পারবেন, কোয়ালিটি মনিটরিং করতে পারবেন, সবই কিন্তু WBS উপর বেস করা। ঠিক আছে না? হুম। সো ঠিক আছে, আমার মনে হয় এটা যদি বুঝতে পারেন, দিস ইজ দ্য হার্ট অফ এভরিথিং প্রজেক্ট ম্যানেজমেন্টের। জি এবং এই নলেজটা যে কোনো প্রজেক্টে ইউ ক্যান অ্যাপ্লাই। এটা অ্যাজাইল বলেন আর যাই বলেন, আর যে মহাকাশের প্রজেক্ট বলেন, আর আপনি রাস্তা বানান বাংলাদেশের, এভরিওয়্যার দিস ইজ অ্যাপ্লিকেবল, দিস আইডিয়া। ঠিক আছে? জি So, আজকে আমাদের এটাই আলোচনা ছিল। আমি কোনো চ্যাপ্টারে ঢুকলাম না, কিন্তু আমি কিন্তু 3টা বা 4টা চ্যাপ্টারে কিন্তু একদম কোর জিনিসটা আলোচনা করব। জি ভাই, thank এখন you. আপনারা যদি একটু পড়েন, স্পেশালি আপনারা একটু ইয়াটা পড়েন, স্কোপ চ্যাপ্টারটা পড়েন, আমি সবাই পড়াবো, কিন্তু আরো অনেক ফাস্ট পড়াবো, বা ভিডিওটা একটু দেখলে আমাদের মনে হয় কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু মেইন কনসেপ্ট। কারো কোনো প্রশ্ন আছে কি এই কনসেপ্টের উপরে? ভাইয়া ডকুমেন্টটাকে আপনি দিয়ে দেবেন না, নাকি এটা অলরেডি আগে শেয়ার যেটা করছেন ওখানে আছে? আগে শেয়ার না, এটা দিয়ে দেবো আমি। হ্যাঁ, তাহলে একটু কাইন্ডলি দিয়ে দিন, তাহলে আমরা স্লাইড নিজেরা একটু এক্সট্রা আছে স্টাডি তো, করে যেটা আগেরটাতে নাই। আগেরটা আমি যেটা দিয়েছি ওটা PMI থেকে সরাসরি এটা দিয়েছি, আর সেটা আপনাদের পোর্টালেও আছে, চয়েস প্ল্যাটফর্ম থেকে সেখানেও আছে। আমার আচ্ছা, একটা আচ্ছা, কোশ্চেন ছিল, আচ্ছা। সেটা হচ্ছে যে থার্ড রুল যেটা, ওই থার্ড রুলটা কি মানে নামই থার্ড রুল, নাকি এর আগে 1-2 রুল আছে? আমি এটা মিলাতে পারতেছি না। না না, এটা কোনো ইয়া না, আমি ওটা আগেও আলোচনা করতে পারতাম, থার্ডের সাথে কোনো রিলেশন নেই। হ্যাঁ, এই জন্য মানে ওর নামই হচ্ছে তাই থার্ড করতে রুল। না। হ্যাঁ, বুঝতে পারছি। আমি সহজভাবে করার জন্য 100% রুল, 880 রুল, তারপর আমি থার্ড রুল হিসেবে এটা বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মানে এগুলো সবাই কিন্তু হ্যাঁ বইয়ে খুব একটা আছে এরকম না, আমার মনে হয় আচ্ছা 100% রুলটা পিএমবকে আছে, বাকিগুলো বোধহয় এইভাবে, হ্যাঁ পিএমবকে বোধহয় 880 রুলও আছে। আচ্ছা আচ্ছা right. ওকে, তাহলে দেখেন একটা জিনিস আমি আপনাদের দেব, আমি আবার একটা সেশনে জয়েন করতে হবে এক জায়গায়,
দেখলাম। 10টার সময়। আমি আপনাদের একটা জিনিস দেখাই, আজকে পড়া শেষ, আপনারা একটু কাইন্ডলি এখন পড়বেন চ্যাপ্টার 2, ওই স্কোপ চ্যাপ্টারটা পড়েন, জি স্কোপ চ্যাপ্টারটা কাইন্ডলি সবাই পড়বেন স্লাইড গুলো, তাহলে দেখবেন যে একদম সব বুঝে যাচ্ছেন আর কি। যত ডেফিনেশন পড়িয়েছি, যত কনসেপ্ট বুঝেছি অলরেডি ওখানে আছে। আচ্ছা, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিই। সবাই তো লগ ইন করছেন তাই না? সিমুলেটর দেখা যাচ্ছে? জি দেখাচ্ছে। আপনারা আজকে বা কালকের মধ্যে সিমুলেশনে লগ ইন করার পর দেখবেন প্রথমে আছে স্পেশাল টপিক। এখানে দেখবেন একটা পরীক্ষা আছে, স্যাম্পল কোশ্চেনস অন অ্যাজাইল। সবাই দেখতে পাচ্ছেন না? পাচ্ছি ভাই। জি এখানে ক্লিক করবেন, দেখবেন যে 15 মিনিটের একটা পরীক্ষা আছে এখানে জি অ্যাজাইলের উপরে। আপনারা জাস্ট অ্যাটেম্প কুইজ নাও, কিভাবে চালাতে হয় এটা আমি দেখাচ্ছি আর কি আপনাদের। অ্যাটেম্প কুইজ নাও দিলে স্টার্ট অ্যাটেম্প, ওকে। তাহলে কিন্তু আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। যে প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। টাইম কিন্তু 15 মিনিট কাউন্ট হচ্ছে। হুম, হুম। আপনি শেষ হয়ে গেলে ইচ্ছা করলে ডান দিকে এখান থেকে ক্লিক করে যেতে পারেন যে কোনো প্রশ্ন, কিংবা নেক্সট পেজে করে যেতে পারেন। যদি কোনো প্রশ্ন চাচ্ছেন যে এখন অ্যান্সার করবেন না, ফ্ল্যাগ করে রাখবেন বা মার্ক করে রাখবেন, এই যে এখানে ক্লিক করলে হুম, হুম। ফ্ল্যাগ হয়ে যাবে, লাল করে দেখাবে। অরিজিনাল এক্সাম যেটা ওটা তো এরকমই। ওদের ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হবে, আইডিয়া সেম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে আপনি অ্যান্সার দিলেন, অ্যান্সার দিয়ে আপনি নেক্সটে গেলেন, তাই দেখাবে আপনি যে এটা মার্ক করে রাখছেন, অ্যান্সারও দিয়েছেন। আর এই প্রথমটা কিন্তু কোনো অ্যান্সারও দেননি, জি ঠিক আছে? ভাইয়া তারপরে একটা সব শেষে গিয়ে আপনি সাবমিট করলে রেজাল্ট পেয়ে যাবেন। ভাইয়া একটা মানে একটা কিউরিওসিটি ছিল, মানে ফাইনাল এক্সাম তো দিইনি পিএমপি, এটা দেওয়ার আগে মানে এক্সাম এনভায়রনমেন্টে কোনো মক টেস্টে কোনো দেওয়ার ব্যবস্থা আছে বা কোনো হ্যাঁ এরকম হ্যাঁ এগুলো আমরা দিব তো, এগুলো আছে। হ্যাঁ, এখানেই আছে, এখানেই 2-3টা এক্সাম আছে ফুল, এখানেই দিতে পারবেন। এই যে এখানে আমরা কোর্স simulator দিতে শেষ পারবেন। করার পরও তো ভাইয়া কিছু মক টেস্ট আপনি নেবেন মনে হয়, যতটুকু জানি। না, আমি ক্লাসের পুরাটাতেই বিভিন্ন এক্সাম নেব, যে অলরেডি তো কিছু নিয়েছি। প্রতিটা টপিক শেষে স্টুডেন্ট ম্যানুয়ালে অনেক প্রশ্ন আছে, সেগুলো আলোচনা করব। আর এই সিমুলেটর তো আপনার দেওয়া আছে, এটা নিজেরা সলভ করতে হবে আর কি। আর ক্লাসে সিমুলেটর নিতে গেলে তো 4 ঘন্টা লাগবে, জি জি নিজেরা করতে হবে ওটা। এখানে নিজেরা যে অ্যান্সার মানে ধরেন রং অ্যান্সার বা সঠিক ওটা কি ডিটেইলটা আবার লেখা আছে কোথাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অ্যান্সার এটা Expl- হবে, এটার কারণটা কি, এভাবে কি যেমন? এক্সপ্লেনেশন থাকবে না? আচ্ছা জি জি থাকবে থাকবে। আচ্ছা তবে আমি আপনাদের ইয়াটা দেইনি, যেটা আপনার সবাই ইমেল অ্যাড্রেস দিয়েছেন, তো সেটা আমি আপনাদের দেবো। ওটা যদি আমি সব শেষে দেই, সেটা হচ্ছে এইটা, পিএমপি এক্সাম সিমুলেটর 2021। আচ্ছা এটা আসলে মেইন। এখানে আসলে এই যে আমি একটু অন্যভাবে ভাগ করেছি, রেখেছি প্রেডিক্টিভ প্রশ্ন, অ্যাজাইলের প্রশ্ন, তারপরে হাইব্রিডের প্রশ্ন, এবং 2টা আসলে আপনার ইয়াও আছে। তারপর এখানে প্রতিটা লেসন অনুযায়ী প্রশ্ন আছে বা মডিউল অনুযায়ী, এবং লাস্টে কিন্তু 4টা কিন্তু ফুল এক্সাম আছে, মক এক্সাম। জি গুড। এখানে প্রায় 600-700 প্রশ্ন আছে। এটা যদি ঠিকমতো আপনি বুঝতে পারেন তাহলে যথেষ্ট। পরীক্ষায় কোনো প্রশ্ন কমন আসে না তো। জি পরীক্ষার প্রশ্ন সলভ করার উদ্দেশ্য হচ্ছে ব্যাখ্যাগুলো পড়ে পড়ে আপনার বোঝার আন্ডারস্ট্যান্ডিং এর অ্যালাইনমেন্টটা ঠিক করা। আচ্ছা পিএমআই কি যাচ্ছে আর আপনি কি বুঝে কি অ্যান্সার দিচ্ছেন, জি আসলে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, জি ঠিক আছে? জি ভাই আর এখানে যদি আপনি আসলে 70+ কভার পান আর কি, তাহলে আপনি ইউ আর রেডি ফর দ্য এক্সাম। ওকে আবার এরকম না যে আপনার 50-60 পাচ্ছেন তাহলে পাস করবেন, এরকম কোনো ব্যাপারও না। আমাদের এখানে একজন পরীক্ষা দিয়েছে যে এই পরীক্ষাগুলোতে আসলে কোন রকমের 60 পেতো আর কি, 60%, সেও পাস করেছে, কোনো সমস্যা নেই। কারণ এখানে খুবই কঠিন করে প্রশ্ন আছে আর কি। আচ্ছা বেশি আচ্ছা। খুবই কঠিন। মানে এখানে 70 আপ যদি পাই তখন এক্সাম বসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাইলে শিওর আর কি, তাইলে আর কোনো সমস্যা নেই। কারণ হ্যাঁ এখানে ওটাই আর কি প্রশ্নগুলো টার্গেট, অনেক আমার কঠিন, ফাইনাল টার্গেট। এত কঠিন প্রশ্ন পরীক্ষা হয় না আর কি। আচ্ছা তাহলে বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর আমরা Thank you. শেষে আবার বলবো যে আরেকটা পিএমআই নিজস্ব একটা সিমুলেটর আছে, জি সেটার নাম হচ্ছে পিএমআই স্টাডি হল। সেটা আমি আপনাদের কেনার জন্য রিকোয়েস্ট করবো, পরে বলবো। জি ওকে। এই 2টা করলে, প্রশ্ন সলভ করলে আমার মনে হয় যে আর কোনো কিছু দরকার নেই। জি বুঝতে পারছি। ঠিক আছে। অলরাইট, তাহলে হ্যাঁ।
আচ্ছা, Thank থ্যাংক you. ইউ। থ্যাংক ইউ। তাহলে আপনারা একটু পড়বেন আর কি, স্কোপ চ্যাপ্টারটা পুরো পড়ে ফেলেন। তাহলে এটা আসলে বেশি আজকে যে ইম্পর্টেন্ট, এটা পড়ালাম একটু পড়তে হবে আগেভাগে। মেইন কনসেপ্ট কিন্তু পড়ালাম, ওটা হ্যাঁ। পড়লে আপনাদের সবকিছু রিলেট করতে পারবেন, সব ডেফিনেশন সব এখন মাথায় আছে। জি জি, কাল পরশুর মধ্যে অবশ্যই স্কোপ চ্যাপ্টারটা জাস্ট চোখ গলায় ফেলবেন, প্রেজেন্টেশন স্লাইডটা। ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে, হ্যাঁ আমি অন্য একটা সেশনে জয়েন করবো, তো আমি পোস্ট করছি। আচ্ছা হ্যাঁ আচ্ছা ওকে ভাই, ওকে ভাই, ভাই, thank you ভাই। এটা স্লাইডটা কি ওই গুগল ড্রাইভে দিয়ে দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে।